হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের লেকচার 17-তে। আজকে আমরা যেটা করবো, আজকে আমাদের হচ্ছে তোমার জারণ বিজারণ টাইট্রেশনের কিছু ম্যাথ বাকি আছে, আমরা সেটা সলভ করবো। এরপর হচ্ছে আমরা কিছু বিশেষ জারণ বিজারণ বিক্রিয়া দেখবো, যেন আমরা আগামী ক্লাস থেকে আমরা বিআর ল্যাম্বরেটরি শুরু করতে পারি। আচ্ছা, আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই 4টা সমন্বয়ে আশা করি তুমি কোর্সটা অনেক এনজয় করতেছো। তাহলে চলো আমরা আমাদের প্রথম ম্যাথ দিয়ে শুরু করার চেষ্টা করি। আসো, প্রথম ম্যাথটা দেখো আমাকে বলছে কি যে 4.5 × 10⁻³ মোল AN প্লাসকে A5 প্লাসে জারিত করতে অম্লীয় মাধ্যমে এত মোল তোমার কি লাগছে, KMnO4 লাগছে। তাহলে n এর মান কত সেটা জিজ্ঞেস করছে। এখানে এই যে এখানে যেটা n এর মান দেওয়া আছে, সেই n এর মানটা কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে, এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে। আচ্ছা, এখানে কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয় আসলে বোঝার আছে। ফার্স্ট অফ অল এখানে সমতা করতে হবে, তাহলে তোমাকে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। আচ্ছা, তো সলিউশন, আর এখানে n এর মানটাও তোমাকে এখানে বের করতে হবে। তো আমরা বুঝতেই পারতেছি এটা তো জারক, তাহলে এটার বিজারণ ঘটবে। তাহলে আমি যদি এখানে বিজারণ বিক্রিয়াটা লিখি, তাহলে এখানে আমি যদি বিজারণ বিক্রিয়াটা লিখি, বিজারণ বিক্রিয়া, তাহলে যে ঘটনা ঘটবে এখানে দেখো, বিজারণ বিক্রিয়া যদি লিখি এখানে, তাহলে বিজারণ বিক্রিয়া হবে। এখানে আমরা ওই দর্শকাঙ্কে ছাড়া লিখি, তাহলে MnO4 মাইনাস এখানে যতটা অক্সিজেন থাকে তার ডাবল সংখ্যক হাইড্রোজেন থাকে, তারপরে সে 5 ইলেকট্রন গ্রহণ করে, সে কিসে পরিণত হয়, Mn2+ পরিণত হয় না? এটা তোমরা সবাই জানি, সে Mn2+ পরিণত হয়। তাহলে বুঝতে পারতেছি জারণ বিক্রিয়াটা কার হবে, ওই An+ হবে। তাহলে জারণ বিক্রিয়া যেটা আছে, সেই জারণ বিক্রিয়াটা কার হবে, সেই জারণ বিক্রিয়া হবে An+। তাহলে এখন এই An+, এটা জারণ বিক্রিয়া বলতেছি কি, এটা জারিত হয়ে কি তৈরি করবে, এখানে সামথিং ধরে ইলেকট্রন ছাড়বে সে এখানে। তো ইলেকট্রন ছেড়ে সে কিসে কনভার্ট হবে, এখানে সে কনভার্ট হবে এখানে An+। এটাই তো বলছে, তাই না, যে সে An+ থেকে A5+ পরিণত হচ্ছে। এখানে কয়টা ইলেকট্রন আছে সেটা আমি জানি না, কিন্তু আমরা চাইলে বের করতে পারি। এখানে কিভাবে বের করতে পারি? আচ্ছা ভাই, ধরো তো তোমার এখানে যদি একটা M থাকে, এখানে যদি একটা 3+ থাকে, সে যদি 2টা ইলেকট্রনকে ছাড়ে, তাহলে কিসে পরিণত হয়, M5+ পরিণত হয় না? তাহলে এই যে 2 এর ভ্যালুটা, এই 2টা তুমি কিভাবে বের করতে পারো? এই 5 থেকে তোমার এখানে 3 বাদ দিলেই তো হচ্ছে। এই 2কে তুমি কিভাবে লিখতে পারো, 5 - 3 লিখতে পারো না? আবার অন্যদিকে দেখো, তুমি এখানে ধরো তুমি Fe2+ আছে, তো Fe2+ থেকে তুমি যখন এখানে একটা ইলেকট্রনকে বাদ দাও, সরি 1 ইলেকট্রনকে বাদ দাও, তাহলে তোমার কিসে পরিণত হয়, Fe3+ পরিণত হয় না? তো এই 3+ থেকে তুমি এখানে 2+ বাদ দাও, তারপর দেখো এখানে 1 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে যে সংখ্যাটা হবে, এটা আমি কীভাবে বের করতে পারি চাইলে? আচ্ছা, এটা N+ থেকে A5+ পরিণত হচ্ছে, A5+। তাহলে এখন দেখো আমরা এখানে কয়টা ইলেকট্রন আছে সেটা কীভাবে বের করতে পারি? এখানে এই যে এটা থেকে তাহলে এটা বাদ দিয়ে, বা এটা থেকে এটা বাদ দিয়ে, বা এটা থেকে এটা বাদ দিয়ে, তাহলে 5 থেকে আমার এখানে N বাদ দিতে হবে। তাহলে এখানে বসবে কত, এখানে বসবে 5 - N বসবে। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, 5 - N বসবে। তাহলে এখানে জারণ বিক্রিয়া এখানে N+ থেকে 5 - N ইলেকট্রন বাদ যাবে, A5+ পরিণত হবে। এটা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো সবাই এটা। তাহলে আমি চলো এটা মুছে দিচ্ছি এখানে, ওকে মুছে দিলাম। কিন্তু এখন কাহিনী হচ্ছে, এখানে যেটা মেইন ইস্যু বা প্রবলেম, সেটা হচ্ছে আমরা এখন এটা শিওর না যে তোমার এটার তো মানে আমরা সবাই বুঝতেছি এখানে হচ্ছে আমাদের কত বলো, এখানে হচ্ছে আমাদের মানে আমরা এটাই শিওর না এটার কয় মোল, এটার কয় মোলের সাথে বিক্রিয়া করবে সেটা আমরা শিওর না। কারণ জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা লিখি, তখন আমাদের কি করতে হয় বলতো, এখানে ওই ইলেকট্রন সংখ্যাকে মিলাইতে হয় না, আমার এখানে কিন্তু টোটাল ইলেকট্রন সংখ্যাকে সমানিত হয়। এখন আমরা জানি না যে এই KMnO4 মানে কয় মোল KMnO4 কয় মোল An এর সাথে মানে বিক্রিয়া করবে। এটা বোঝার জন্য একটা আমাকে অপশন দেওয়া আছে কোশ্চেনে বলতেছে কি যে আমার এত মোল An+ এর সাথে এত মোল KMnO4 বিক্রিয়া করছে। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে বলছে যদি আমার An+ যেটা আছে, মূল সংখ্যা অফ An+, এটাই করলো কত, 4.5 × 10⁻³ মোল। তাহলে এটা কার সাথে বিক্রিয়া করছে, এটা বিক্রিয়া করছে KMnO4 কয় মোলের সাথে, KMnO4 তোমার হচ্ছে যেখানে এই যে 1.8 × 10⁻³ মোলের সাথে বিক্রিয়া করছে। তাহলে আমরা এখান থেকে চাইলে কিন্তু বের করে ফেলতে পারি যে এটার কয় মোল, এটার কয় মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে যেহেতু এটা এত মোল, এটা এত মোলের সাথে বিক্রিয়া করছে, আমি চলো রেশিওটা যদি বের করি এখান থেকে, এখানে যদি আমি রেশিও বের করি যে N ডিভাইডেড বাই কত হবে, কারণ আমার জানা দরকার যে কে কার কত মোলের সাথে বিক্রিয়া করে। কারণ জিনিসটা কি সেটা তো আমি জানি না, সেটা জানলে ওই যে আমরা যেটা করতে পারতাম, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসে দিতে পারতাম, বাট এটা তুল্য সংখ্যা কত সেটা আমি জানি না। তাহলে এই জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে KMnO4, তাহলে যদি করি আমরা এখানে, তাহলে দেখো কত পাচ্ছি, এটা এখানে পাচ্ছি আমরা 4.5 × 10⁻³ পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 1.8 × 10⁻³ পাচ্ছি। তাহলে কত আসবে এখানে, এখানে আসবে তোমার কাছে 4.5
ডিভাইড বাই 1.8, সো এটা আসবে 5/2 আসবে। কত আসছে এটা এখানে? এটা আসছে তোমার কাছে 5/2 আসছে। তাহলে আমি এখানে বলতে পারি যে তোমার এখানে আমরা যদি হিসাব করি 5/2 যেহেতু আসছে, তাহলে আমি এখানে বলতে পারি তোমার এখানে এই যে দেখো আমরা এখানে এই দুটো যখন আমরা রেশিও করছি, তাহলে এখানে আসছে কত 5/2। তো আমার এখানে কথাটা কীরকম ছিল যে এত মোল n+ বিক্রিয়া করে এত মোল KMnO4 এর সাথে। তো দুটো রেশিও আসছে 5/2, তার মানে 5 মোল n+ বিক্রিয়া করে 2 মোল KMnO4 এর সাথে। মানে এখানে তুমি লিখতে না যে এত মোল n+ বিক্রিয়া করে এত মোল KMnO4 এর সাথে, তাহলে এটার কারেসপন্ডিং মোল সংখ্যা হচ্ছে এটা। এই জিনিসটা দেখো, এটার কারেসপন্ডিং মোল সংখ্যা হচ্ছে এটা, তাই না? তাহলে এটা কারেসপন্ডিং মোল সংখ্যা হবে তোমার কাছে এইটা, ঠিক আছে? আবার এটা কারেসপন্ডিং মোল সংখ্যা হচ্ছে এটা, আবার এটা কারেসপন্ডিং মোল সংখ্যা হবে তাহলে এই জিনিসটা। দেখো পয়েন্ট এখানে বুঝতে পারছো কিনা? আরেকবার ক্লিয়ার করে দিই, দেখো জিনিসটা এখানে আমরা বলতাম যে এত মোল n+ বিক্রিয়া করে এত মোল KMnO4 এর সাথে। তাহলে আমি দেখতে চাচ্ছিলাম যে এটার কত মোল, তাহলে এটা কত মোলের সাথে বিক্রিয়া করে, তখন আমি দুটোকে বাস রেশিও করে দিছি। তো রেশিও করলে দেখতেছি আমরা এখানে এটা 5 আসতেছে, এটা 2 আসতেছে। তাহলে আমি বলতে পারি যে এই জিনিসটা কি ছিল, n(n+) এর মোল সংখ্যা। এটার পরিবর্তে তুমি এখানে 5 লিখছো কাটাকাটি করে, তাহলে 5 কি হবে, n(n+) এর মোল সংখ্যা। 2 কি হবে, এটার মোল সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 5 মোল আমাদের এখানে n+ 2 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে। এটাই কিন্তু হওয়া উচিত, কারণ KMnO4 এর যে তুল্য সংখ্যা 5 সেটা কোথায় চলে যাবে, n+ এর আগে চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে 5 মোল n+ 2 মোল KMnO4 এর সাথে KMnO4 এর সাথে বিক্রিয়া করে। দেখো ভিডিও পজ করে আগে এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা একটু করে জানাও জিনিসটা, বা একটু করে তুমি খেয়াল করো। আরেকবার বোঝাই বলি, কোশ্চেনে বলেই দিছে এটার এত মোল, এটার এই KMnO4 এত মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে আমার অ্যাকচুয়ালি দেখা দরকার যে না ছোট সংখ্যক ভিত্তিতে কীভাবে বিক্রিয়া করে। তখন আমি কিছু রেশিও বের করছি, রেশিও কাটাকাটি করে দেখতেছি এটাকে কাটাকাটি করে এখানে 5 আসতেছে, এটাকে কাটাকাটি করে এখানে 2 আসতেছে। তো এই জিনিসটা কী ছিল, n+ এর মোল সংখ্যা। তাহলে n+ এর মোল সংখ্যা এখানে 5, আর এটা ছিল, এটা কি ছিল, এটা ছিল KMnO4 এর মোল সংখ্যা, তাহলে এটা হচ্ছে এখানে 2। তাহলে আমি বলতে পারি এখানে যে 5 মোল n+ বিক্রিয়া করতেছে কার সাথে, এখানে 2 মোল তোমার এখানে এই যে KMnO4 এর সাথে বিক্রিয়া করতেছে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে করতে পারি একটা জিনিস, যে যেহেতু এখানে 2 মোল KMnO4, তাহলে এটার আগে 2 দিয়ে গুণ করতে হবে, এটার আগে 5 করতে হবে, কেমন? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। ঠিক আছে, এই জিনিসটাকে দেখো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি, এটাকে আমরা এখানে 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে আমরা এই 1 নম্বরটাকে আমরা এখানে 2 দিয়ে গুণ করব, কারণ আমার কি লাগবে এখানে, কারণ আমার 2 মোল KMnO4 লাগবে। তাহলে 2 MnO4 মাইনাস পাচ্ছি, তাহলে 16 H+ হবে, তাহলে এখানে 10 ইলেকট্রন হবে, তাহলে ইকুয়াল টু 2 Mn2+ হবে। আর অন্যদিকে এটাকে আমরা 2 নাম্বারটাকে আমরা 5 দিয়ে গুণ করবো, যেহেতু এখানে 5 মোল লাগবে। তাহলে এখানে কত হবে, 5 An+ হবে। তারপর এখানে 5 দিয়ে গুণ করলে কত হবে, দেখো যে -5 মাইনাস n হবে, ইলেকট্রন হবে। তারপর এখানে তোমার হচ্ছে যে 5A5+ হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করছি, এখানে আমি 5 দিয়ে গুণ করছি উভয়পক্ষকে। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তাহলে এখন কিন্তু সমতায় আসছে। তার মানে আমি সবাই জানি যে এখানে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তা আসলে এখানে ছাড়া ইলেকট্রন। তো এখানে কতটুকু ইলেকট্রন ছাড়ছে, 5 × 5 - n, তাহলে এটা ইকুয়াল টু হবে গ্রহণ করা ইলেকট্রন 10। জারণ বিজারণ বিক্রিয়াতে এটাই হয়, যেখানে যত সংখ্যক ইলেকট্রন ছাড়ে তত সংখ্যক এখানে গ্রহণ হয়। তাহলে এখানে আমি বলতে পারি না, আমার এখানে প্রশ্ন মতে যে আমার এখানে ছাড়া ইলেকট্রন হচ্ছে 5 × 5 - n, আর গ্রহণ করা ইলেকট্রন হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5 - n ইকুয়াল টু হবে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমার n ইকুয়াল টু হবে 5 - 2, তার মানে আসবে 3। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে আমার কাছে এখানে 3 চলে আসছিল, হচ্ছে আমার কাছে এখানে আনসার। ক্লিয়ার, অঙ্কটা কিন্তু অনেক মজার ছিল। দেখো n এর মান 3, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো এই জিনিসটা এখানে বুঝতে পারছি কিনা, n এর মান 3, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসারে। এরপর এখন আমাদের সোজা জাস্ট আয়ন বিনিময় পদ্ধতিতে আমরা ডিলটি বিনাশ করে দিব এখন এখানে। তাহলে আমরা এখানে যদি লিখতে চাই যে এখানে যে আয়ন বিনিময় পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া, তার আমরা লিখবো এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া, ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া। তাহলে চলো লিখে দিয়ে আসো,
তো অ্যাট ফার্স্ট চাইলে আমি জারণ বিক্রিয়াটাকে লিখতে পারি, যেহেতু এখন আমি এন এর মানটা জানি। তাহলে আসলে আমরা করি আসো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এখানে তোমার হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া লিখব, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে সেই জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা কত পাচ্ছি দেখো এখানে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা আমার কাছে এখানে হবে তোমার এই যে আমাদের কত এখানে এই 5 n প্লাস ছিল না, n এর মান তো এখানে 3, তাহলে এখানে হবে 3 প্লাস। তারপর এখানে কত হবে, এখানে যদি তুমি এখানে যদি কত করো n ইকুয়াল যদি তুমি এখানে 3 বসাই দাও, তাহলে এখানে হবে 2 10 ইলেকট্রন, মাইনাস 10 ইলেকট্রন, মাইনাস 10 ইলেকট্রন। কিসে কনভার্ট হচ্ছিল জিনিসটা এখানে, এখানে কনভার্ট হচ্ছিল 5a5 প্লাসে, 5a5 প্লাসে। আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা তাহলে কি হবে, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া এটা হবে হচ্ছে ভাই, এটা তো অলরেডি আগে করছি আমরা এখানে, সেটা হচ্ছে আমাদের কত ছিল এখানে 2, এটা ছিল 2 MnO4 মাইনাস এটা হবে 16 H প্লাস, এখানে হবে 10 ইলেকট্রন, এখানে হবে তোমার কাছে 2 Mn2 প্লাস, এখানে হবে কত 2 Mn2 প্লাস, 2 Mn2 প্লাস, আর এখানে হবে এই যে তোমার এখানে 8H2O, এখানে কত হবে 8H2O হবে, 8H2O। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে তোমার এখানে আনসার। কেমন, সো এতটুকু লিখলে তোমার এখানে ফুল মার্কস তোমরা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ এটা। তাহলে তোমরা নেক্সটে যাই আসো, নেক্সট কোয়েশ্চেন আমরা চলো এখানে এটাকে করি। সেটাকে আমরা কাট করলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসো, পেস্ট করে দিই। ওকে, সো এখানে কি বলছে দেখো, এখানে বলতেছে তোমার কাছে একটু ডিফারেন্ট টাইপের বিক্রিয়া দেওয়া, বলতেছে KClO3, তারপরে তোমার এখানে 2CrOH3, তারপরে দেওয়া আছে তোমার কাছে 4KOH। এখানে একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, বলছে উপরোক্ত রিডক্স বিক্রিয়াটির জারণ বিজারণ বিক্রিয়াটির আমাকে কি করতে বলছে, সমতাকিত অর্ধ বিক্রিয়াসমূহ লিখো। আচ্ছা, তো KClO3 যেটা থাকে আমরা সবাই জানি, এটা কিন্তু এখানে ClO3 মাইনাস যেটা আছে, এই Cl এখানে কত আছে, Cl এখানে কিন্তু 5 প্লাস, তাই না? তো 5 প্লাস থেকে কত হবে, -1 হবে। তার মানে এখানে জারণ সংখ্যা বাড়লো না কমলো, এখানে কিন্তু কমছে, তাহলে এটা কিন্তু জারক হিসেবে কাজ করবে, তাই না? তাহলে এখানে আমাদের কাছে সলিউশন যদি আমরা করতে চাই, এখানে দেখো এই যে আমরা সবাই জানি না KClO3 কিসে কনভার্ট হয়, Cl মাইনাসে কনভার্ট হয়, সবাই আমরা শিখে আসছি। তাহলে এখানে আমাদের জারক হিসেবে কাজ করবে কি, এখানে আমার জারক হিসেবে কাজ করবে KClO3টা, এটা জারক হিসেবে কাজ করবে। তাহলে অবভিয়াসলি বিজারক হিসেবে কাজ করবে কোনটা, বিজারক হিসেবে কাজ করবে তোমার এখানে হচ্ছে যে ওই আমাদের যে CrOH3 আছে এটা। আর এখানে মাধ্যম হিসেবে কাজ করতেছে ক্ষারীয় মাধ্যমটা, ঠিক আছে? আর এখানে মাধ্যম হিসেবে কাজ করতেছে এখানে ওই যে ক্ষারীয় মাধ্যমটা, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এতটুকু আমরা সবাই এখানে ক্লিয়ার। ওকে, এখন আমাকে বলছে সমতা করতে বলছে বিক্রিয়াটা। তাহলে আমরা যদি অ্যাট ফার্স্ট জারণ অর্ধ বিক্রিয়া লিখি, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে আমার বিজারকটাকে আনতে হবে। তো জারণ অর্ধ বিক্রিয়া বিজারক কি আছে, CrOH3 আছে। এখন OH3 ছাড়া যদি আমি লিখতে চাই, তাহলে এখানে দেখো তো 2Cr আছে না, তাহলে এখানে কি হবে? আর যদি একটা Cr নিয়ে আলোচনা করি, শুধুমাত্র একটা Cr, প্রথমে আমরা একটা Cr নিয়ে আলোচনা করি, পরে গুণফল করা যাবে। তাহলে Cr3 প্লাস, এটা এখানে কিসে কনভার্ট হচ্ছে দেখো একটা জিনিস, এটা কিন্তু +3 এখানে, আর এখানে কিন্তু +6, তাহলে +6-এ কনভার্ট হচ্ছে না এখানে। তাহলে Cr3 প্লাসটা তোমার 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 3টে ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে সেখানে Cr6 প্লাসে কনভার্ট হচ্ছে, Cr6 প্লাসে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে বিজারণ অর্ধ বিক্রিয়া যদি দেখতে চাই, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমরা কাকে লিখবো দেখো, আমরা প্রথমে জারককে লিখবো। বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমরা প্রথমে জারককে লিখবো। ধরা যাক জারক হিসেবে এখানে কোনটা আছে, কে বাদ দিয়ে লিখলে ClO3 মাইনাস আছে। তো এখানের মধ্যে খেয়াল করো, আমাদের এখানে কিন্তু এই যে KClO3 কিন্তু Cl মাইনাসে কনভার্ট হয়, অর্থাৎ এটা +5 থেকে এখানে -1-এ কনভার্ট হচ্ছে। তাই এখানে কয়টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে সে বলতো একটু করে, 6টা না, +5 থেকে সে কিন্তু এখানে -1-এ কনভার্ট হচ্ছে, তার মানে 6টা গ্রহণ করতেছে। তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা, 6টা ইলেকট্রন সে গ্রহণ করবে। আর এর সাথে এখানে কি করতেছে, এখানে এর সাথে খেয়াল করার চেষ্টা করে দেখো, এই পাশে তোমার আমাদের OH আছে কয়টা, এখানে OH আছে 6টা, এখানে OH আছে 4টা, তাহলে সে 10টা OH-কে সে রিসিভ করতেছে, 10টা OH-কে সে রিসিভ করতেছে, OH মাইনাসকে, ঠিক আছে? আর এই 10টা এখানে তাহলে আবার কেউ এটাকে দিয়ে মনে করবো, আমি যদি একটু এই পাশে নিয়ে আসি, 10টা OH মাইনাসকে সে রিসিভ করতেছে, রিসিভ করে সে কি তৈরি করবে, কারণ এখানে H প্লাস নাই, এখানে যেহেতু ক্ষারীয় মাধ্যম তাহলে OH মাইনাস আছে,
সে কিসে কনভার্ট হচ্ছে এখানে, সে কিন্তু Cl মাইনাসে কনভার্ট হচ্ছে। আর দেখো কোয়েশ্চেন এখানে দেওয়া হচ্ছে 5H2 তে কনভার্ট হচ্ছে, সেখানে 5H2 তে কনভার্ট হচ্ছে। এবার আছে সমতা করার পালা। সমতা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের কাছে দেখো এখানে 2Cr, তাহলে এখানে এটাকে 2 দ্বিগুণ করতে হবে। আমরা এটাকে 1 নম্বর বিক্রিয়া বলতে পারি, এটাকে আমরা 2 নম্বর বিক্রিয়া বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখানে 1কে আমরা 2 দিয়ে বিয়োগ করবো। আমরা 1কে যদি 2 দিয়ে বিয়োগ করি তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় সমতা এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা যদি নেক্সট পৃষ্ঠায় যাই আসো, তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো একটু করে, যে 2Cr3 প্লাস 2Cr3 প্লাস, তাহলে এখানে -6 ইলেকট্রনে যাচ্ছে, আর 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 2Cr6 প্লাস, এখানে হয়ে যাচ্ছে এটা 2Cr6 প্লাস। আচ্ছা, এটাকে তাহলে আমি 3 নম্বর সমীকরণ বলতে পারি। মানে আমাকে লিখতে বলছে কি, সমতা কিন্তু অর্ধবিক্রিয়া সমূহ লিখো। তাহলে এখন অর্ধবিক্রিয়াগুলো কিন্তু আমাদের এখন পারফেক্টলি এখানে লেখা হয়ে গেছে, যে এটাই হচ্ছে আমার এখানে জারণ অর্ধবিক্রিয়া। তাহলে এখন আমার যে সমতাকৃত তারা জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা যদি আমরা লিখতে চাই, এখন এখানে সমতাকৃত অর্ধবিক্রিয়া লিখতে বলছে না, হ্যাঁ। তাহলে আমরা লিখবো সমতাকৃত অর্ধবিক্রিয়া, সমতাকৃত অর্ধবিক্রিয়া। কারণ এটাকে আমার কিছু করার দরকার নাই, কারণ এটা দেখো যেমনি ছিল সবগুলো এখানে 1 করে আছে, এখানে আমার কিছু করার দরকার নেই। তাহলে সমতাকৃত অর্ধবিক্রিয়া যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে দেখো আমরা কি লিখবো, আমরা যদি এখানে লিখি জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, তাহলে জারণ অর্ধবিক্রিয়াতে কোনটা করছে এখানে, এই যে যেটা লিখছি এখানে একটু আগে, এটা যে 2Cr3 প্লাস, সে 6টা ইলেকট্রন ছেড়ে দিছে, সে 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সেখানে কোষে কনভার্ট করছে এটা 2Cr6 প্লাসে কনভার্ট হয়েছে। আর অন্যদিকে আমি যদি এখানে বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে চাইতাম, বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে এটা কিসে কনভার্ট হতো দেখো, বিজারণ অর্ধবিক্রিয়াটা, বিজারণ অর্ধবিক্রিয়াতে যে ঘটনাটা ঘটতো, এই যে এটাই জাস্ট তুমি লিখে দিবা ClO3 মাইনাস ClO3 মাইনাস ClO3 মাইনাস প্লাস 6টি ইলেকট্রনই, যত ইলেকট্রন আছে তত ইলেকট্রন, আবার এখানে 10টা OH মাইনাস, এরা মিলিত হয়ে কি তৈরি করবে, এখানে এরা মিলিত হয়ে তৈরি করছে এখানে দেখো Cl মাইনাস আর 5H2O, Cl মাইনাস আর 5H2O, শেষ। তারপর তুমি চাইলে এখানে এই যে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই ওটা লিখলেও পারো, লিখে পুরো বিক্রিয়াটা লিখে দিতে পারো, কেমন। তাহলে কি করতে, এরকম লিখলে কিন্তু আমার ফুল মার্কস শেষ আনসার। তারপরে এখন আমরা জাস্ট একটা লাইন লিখতে পারি এরকম, যে প্রয়োজনীয় দর্শকায়ন, ওটা জাস্ট মূল বিক্রিয়াটা না লিখলেও হয়, তা লিখে দেওয়া ভালো, দর্শক আয়ন যোগ করে পাই। তখন কি করবো, যে মূল যে বিক্রিয়াটা ছিল, যেটা তোমার প্রশ্নে দেওয়া ছিল, সেই বিক্রিয়াটা এখানে লিখে দিবা। কি দেওয়া ছিল এখানে দেওয়া ছিল KClO3 প্লাস, তারপর ছিল তোমার কাছে এখানে 2CrOH3, 2CrOH3, তারপরে প্লাস তোমার এখানে ছিল 4KOH, তারপর ছিল এখানে 4KOH। তাহলে এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হয়েছে দেখো, এখান থেকে তৈরি হয়েছে তোমার কাছে হচ্ছে যে KCl, এখান থেকে তৈরি হয়েছে KCl প্লাস, তারপর তোমার এখানে তৈরি হয়েছে 2K2Cr2O7, 2K2Cr2O7 প্লাস তোমার এখানে তৈরি হয়েছে 5H2O, শেষ আনসার। তাহলে আমার এটা শেষ। তাহলে আমার এখানে এরপরে কোয়েশ্চেন করছে কি, আমাকে তাহলে 1 নাম্বারটা শেষ। আমাকে বলছে এরপরে 2% W/V ঘনমাত্রা 10 ml CrOH3-কে ডবলকে টাইট্রেট করতে কত গ্রাম KClO3 প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে KClO3 আমাকে এখানে ভর জিজ্ঞেস করা হয়েছে, আর এখানে CrOH3 এখানে আমাকে দেওয়া আছে কি, এটা 2% W/V। সো এটা তো আমাদের এ নাম্বার ছিল, এটা আমাদের এখানে এ নাম্বার ছিল এ। তাহলে এখন আসলে এখানে বি নাম্বারটা সলভ করবো। তাহলে এটা একটু উপরে তুলে আনি, এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এখন আমরা এখানে বি নাম্বারটা করবো, বি। তাই বি নাম্বার অ্যাট ফার্স্ট এখানে কি বলছে আমাকে দেখো, যে 2% W/V, এখানে কি দেওয়া আছে 2% W/V, কোন দ্রবণ এটা, CrOH3। তাহলে CrOH3 দ্রবণ। তাহলে এটা বলতে আমরা কি বুঝবো, এটা বলতে আমরা বুঝবো 100 ml CrOH3 দ্রবণে দ্রব আছে। তাহলে এটা বলতে আমরা বুঝবো 100 ml CrOH3 দ্রবণে দ্রব
আছে, দ্রব আছে তোমার কত গ্রাম? 2 গ্রাম, তাই না? আনসারটাকে চলে এখানে ধরে দিই। হ্যাঁ, দ্রব আছে এখানে তোমার কাছে 2 গ্রাম। তার মানে এখন আমি যদি এখানে ঘনমাত্রা বের করতে চাই, তাহলে ঘনমাত্রা কীভাবে বের করবো? m/m। তাহলে m হচ্ছে এখানে 2 গ্রাম, আর এখানে ক্রোমিয়াম হচ্ছে 52 হয়ে থাকে, 3 গুণন এটা হবে 17, আর ভলিউম এখানে কত? 100 ml মানে 0.1। তাহলে দেখো এখান থেকে আমরা কত পেয়ে যাব? তাহলে এখান থেকে আসবে তোমার কাছে হচ্ছে এটা আমাদের 2/52 প্লাস 3 × 17, তারপরে প্লাস ইন্টু 0.1। তাহলে এখানে আসছে আমার কাছে 0.194, এখানে আসছে কত? 0.19417 মোলার আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে, এখানে আসো। আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে, বক্স করে দিলাম। তো বক্স করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ঠিক আছে, হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, কি আনসার লিখতেছি, কি করছি, সরি, এটা তো জাস্ট একটা অ্যাস বের করছি, আমার তো কাজ শেষ নেই এখনো। তাহলে এটার আমি অ্যাস জানি, এটার আমি এখন ভি জানি, তাহলে এটার আমি মূল সংখ্যা বের করবো, পরে এখান থেকে আমি ক্যাসিয়াল ও ট্রিয়ার আমরা ভর বের করতে পারবো। তাহলে আমরা এখানে যদি এটার মূল সংখ্যা বের করার চেষ্টা করি, এখানে এটা মোটেও তো আনসার না, বক্স করা মোটেও উচিত হয়নি, এক্সট্রিমলি সরি, খেয়াল করিনি, আসলে অন্য মানুষকে গেছিলাম একটু করে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এখান থেকে আমরা যদি যাই নেক্সট এখানে আমরা মূল সংখ্যা বের করবো CrOH3 যেটা আসবে S × V। তো S কত? এটা S দেওয়া 0.194, তারপরে কত? তারপর হচ্ছে 17, আর V কত? এখানে V দেওয়া ছিল এটার 10 ml, তাহলে এখানে হচ্ছে 10 পার গুণন 10⁻3। তাহলে দেখো এটা কত আসবে তোমার কাছে? 10 গুণন 10⁻3, তাহলে এটা আসছে তোমার কাছে 1.9417 ইন্টু 10⁻3 মোল আসছে আমার কাছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে তো আমরা এটা বের করে ফেলছি। এখন আমার তাহলে এখানে আমার কি লাগবে? আমার এখানে এই যে ক্যাসিওল মোল সংখ্যা, তাহলে আমরা লিখবো এখানে 2 মোল CrOH3 বিক্রিয়া করে 1 মোল ক্যাসিওল3 সাথে। তাহলে এখানে আমরা লিখবো তোমার কাছে যে 2 মোল CrOH3 বিক্রিয়া করে 1 মোল ক্যাসিএলও3 এর সাথে। তাইলে সুতরাং এখানে কত? 1.9417 ইন্টু 10⁻³ মোল, এত মোল CrOH3 বিক্রিয়া করে, একটু এই পাশে আনি, এটাকে নিয়ে আসো, পাশে আসো। হ্যাঁ, তাহলে এত মোল CrOH3 বিক্রিয়া করে 1/2 ইন্টু 1.9417 ইন্টু 10⁻³ মোল ক্যাসিএলও3 এর সাথে, এত মোল ক্যাসিএলও3 এর সাথে। ঠিক আছে, ওকে। সো এখানে তাহলে আমরা এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারবো জাস্ট 2 দিয়ে ভাগ করে। তাহলে এটা আসছে কত? 9.7087 ইন্টু 10⁻⁻4 মোল। তাহলে এটা আমার ভর দরকার, তাহলে ভর ইকুয়াল টু হচ্ছে যে মোল সংখ্যা ইন্টু আণবিক ভর। তাহলে মোল সংখ্যা হচ্ছে 9.7087 ইন্টু 10⁻⁻4, আর আণবিক ভর কত হবে? ক্যাসিএলও3 এর, তার আণবিক ভর হবে এখানে তোমার কে দেওয়া আছে, পটাশিয়াম হচ্ছে 39, Cl হচ্ছে 35.5, আর O3 যেহেতু, তাহলে 3 ইন্টু এখানে হবে 16। তাহলে এখানে দেখো ভর কত আসবে? আনসার ইন্টু 39 প্লাস 35.5 প্লাস 3 ইন্টু 16, তাহলে এটা আসছে আমার কাছে 0.1189 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। কেমন? সো এটা হচ্ছে আমরা এখানে ভ্যালু বের করে ফেলছি। এটাই আমাকে একটা ভ্যালু বের করতে বলছে, বক্স করে দিয়ে আসছে জিনিসটাকে আমরা এখানে। এটাই বের করতে বলছে না যে ক্যাসিএলও3 কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? হ্যাঁ, এটাই বের করতে, কত গ্রাম ক্যাসিএলও3 প্রয়োজন হবে এটা বের করছি। ঠিক আছে, তাহলে আমার কাছে এত ভর আমরা এখানে বের করছি, এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, এরপরে কি জিজ্ঞেস করছে এখানে কোয়েশনে যে ওই পরিমাণ ক্যাসিএলও3 উত্তপ্ত করলে এসটিপিতে কত ml অক্সিজেন তৈরি হবে? আচ্ছা, তাহলে এখন ক্যাসিএলও3 থেকে অক্সিজেন তৈরি করতে হবে। তখন পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে ক্যাসিএলও3, এটাকে যদি আমরা উত্তপ্ত করলে আমরা পাই এখানে 2 ক্যাসিএল পাই, আর এখানে আমরা পাবো হচ্ছে 3 অক্সিজেন পাবো। এখানে আসলে 2 দিতে হয়, 2 ক্যাসিএল আর কি পাওয়া যাবে এখানে? 3 অক্সিজেন পাওয়া যাবে। এখন জিনিসটা চিন্তা করে দেখো, আমরা ক্যাসিএলও3 কিন্তু মোল সংখ্যা জানি, আমরা দেখতে হবে অক্সিজেনের কত মোল সংখ্যা আমরা পাই। তাহলে আমরা এখানে বলতে পারি তোমার হচ্ছে যে 2 মোল ক্যাসিএলও3 থেকে আমাদের এখানে তোমার হচ্ছে পাওয়া যাবে কতটুকু বলো তো? 3 মোল হচ্ছে আমাদের এখানে অক্সিজেন পাওয়া যাবে, তাই না? আমরা এখানে তাহলে বলতে পারি কি বলতো? এখানে আমরা এখানে তাহলে বলতে পারি
2 মোল KClO3 হতে অক্সিজেন উৎপন্ন হয়। দাঁড়াও, 2 মোল। আচ্ছা, এটাকে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় করি। আসো, এখানে আরেকটি হিজিবিজি হবে, জায়গা হবে না। পরে কাজ করতে পারি আমরা, এইটাকে এখানে তুলে দিতে পারি। এখানে বলতে পারি তাহলে আমরা এখানে যে 2 মোল KClO3 হতে অক্সিজেন তৈরি হয় 3 মোল। তাহলে সুতরাং KClO3 মোল সংখ্যা কত? 9.7087 ইন্টু 10⁻⁻4 মোল। এই যে KClO3 থেকে অক্সিজেন তৈরি হয়, দেখো এটা কত হবে? এত মোল। এক সেকেন্ডে কি করলাম? হ্যাঁ, আচ্ছা দেখো, এত মোল। ওকে, এত মোল KClO3 হতে অক্সিজেন তৈরি হয়। সিম্পল, জাস্ট 3 গুণন, তারপরে তোমার এখানে কত আসবে? এটা আসবে 9.7087 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই এখানে 2 মোল। তাহলে এটাকে জাস্ট আমরা আনসারটাকে, আচ্ছা আনসার না, 3 ইন্টু 9.70, 9 পয়েন্ট কিন্তু কেমন, এখানে তো পয়েন্ট আছে একটা, সো এখানে 9 পয়েন্ট হবে। এটা 9.7087 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই কত? 2। সো এটা আসবে 1.4563 ইন্টু 10⁻³ মোল। তাহলে এটা কিন্তু আমার অক্সিজেনের মোল সংখ্যা বেড়ে গেছে। আর আমার এখন এসটিপিতে কী বের করতে হবে? এসটিপিতে আমাকে বের করতে হবে কত ml অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা আমরা সবাই জানি। তাহলে এখন এখানে দেখো সূত্র কি জানি আমরা? এখানে একটু করে বলো তো। সূত্র জানি, N অফ অক্সিজেন ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে এসটিপিতে ভলিউম, এসটিপিতে ভলিউম লিটার এককে বাই 22.4। তাহলে এখানে যে VSTP লিটার এককে ইকুয়াল টু N অফ অক্সিজেন। N অফ অক্সিজেনটা কত এখানে বের করছি বলো একটু করে? 1.4563 গুণন তোমার tan ইনভার্স অফ 3, তারপরে তোমার এখানে গুণন কত এখানে বলো তো? 22.4। তাহলে এখানে দেখো ভলিউমটা কত চলে আসবে? এখানে লিটার একক আসবে যদিও, এসটিপি অক্সিজেনের আয়তন। আমি জাস্ট VO2 দেখি, তাহলে এখানে VO2, তাহলে এটাকে জাস্ট আমরা 22.4 দ্বিগুণ দিব, তাহলে আসছে এটা 3.26212 ইন্টু 10⁻⁻2 লিটার। বাট আমাকে ml কথা বলছে, তাহলে 1000 দ্বিগুণ দিব, তাহলে আসবে 32.62 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 32.62 মিলিলিটার, এটা হচ্ছে আমাদের আনসার। আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে এখানে, ওকে বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমি এখানে দাগাই দিই, এটা আমরা এখানে করে ফেলছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো নেক্সট অঙ্কে যাই। নেক্সট চলো আমরা এই অঙ্কটাকে আগের পৃষ্ঠা নিয়ে আসি, এটাকে আমরা কাট করি, এটাকে চলো আমরা এখানে নিয়ে আসি। আসো এক সেকেন্ড, এটাকে চলো আমরা নিচে নামাই দিই। হ্যাঁ, এখানে আমাকে বলতেছি কি একটি দ্রবণে উপস্থিত এত মোল N+কে জারিত করে O3- রূপান্তর করতে এত মোল MnO4- প্রয়োজন হয়েছে। আচ্ছা, তাহলে অম্লীয় মাধ্যমে, তাহলে N এর মান কত সেটা হচ্ছে আমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটু এখানে বোঝার চেষ্টা করো। এখানে তোমার এখানে সলিউশন আমরা করতে চাই। অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে আমাদের কাছে বুঝতে পারতেছি এখানে কিন্তু বিজারণ হবে, এই যে বিজারণ হবে এটার। তাহলে আমাদের এখানে তোমার যদি এখানে একটা জিনিস চিন্তা করে দেখি আসো, আমরা এখানে জারণ হবে তাহলে কার? ওই যে ওইটার An+, তাহলে An+, এখান থেকে তাহলে আমাদের কী করতে হবে? কিছু ইলেকট্রন বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা এখানে কী পাইছি? AO3- পাইছি। আমরা এখানে পাইছি হচ্ছে তোমার AO3-। তো তুমি কি বলতে পারো জারণ সংখ্যাটা কত এই ক্ষেত্রে? AO3- দেখো AO3-, এখানের মধ্যে জারণ সংখ্যা যদি x ধরে নিই, তাহলে 3 ইন্টু এখানে আছে -2, আর পুরো যোগের জারণ সংখ্যা এখানে -1, তাহলে বা x ইকুয়াল এখানে কত আসবে? -1 + 6 আসবে। তাহলে এখানে x ইকুয়াল কত আসবে? এখানে +5 আসবে। তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি জারণ সংখ্যা কিন্তু এখানে +5। তাহলে এখানে কয়টা ইলেকট্রন ছাড়বে? ওই যে 5 থেকে তাহলে n বাদ দিবা, তাহলে এখানে ইলেকট্রন ছাড়বে 5 থেকে তাহলে n বাদ দিবা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো সেমভাবে তাহলে এখানে বিজারণে কী হবে? তাহলে এখানে আমাদের বিজারণ হবে। তাহলে তোমার এটা হচ্ছে যেখানে আমাদের কাছে MnO4- আছে, তাহলে এটা 8 H+ সাথে যুক্ত হবে, আর এখানে 5 ইলেকট্রন সাথে যুক্ত হবে,
আর এখানে তাহলে তোমার 2mn2 প্লাসে পরিণত হবে, সেটা 2mn2 প্লাস বলতেছি, শুধু mn2 প্লাসে পরিণত হবে এখানে। আর তোমার এখানে কি থাকবে বড়দের করে, এখানে থাকবে তোমার হচ্ছে যে 4 মোল পানি তৈরি হবে। কিন্তু কাহিনী হচ্ছে আমরা জানি না এটার সাথে কত মোল বিক্রিয়া করে, বাট এখানে বলে দিছে যে এত মোল n প্লাস এই যে রূপান্তর করতে এত মোল এটা প্রয়োজন। তাহলে এই দুটার মোল সংখ্যা এখানে একটা দেওয়া আছে। তাহলে আমি যদি মোল সংখ্যা দুটো রেশিও বের করি, যে তাহলে n অফ a n প্লাস আর হচ্ছে এখানে n অফ KMnO4, মানে কয়টার কত মোলের সাথে বিক্রিয়া করতে, সেটা যদি বের করতে চাই KMnO4, তাহলে এখানে আসবে তোমার, দেখো এখানে আসবে এটা হচ্ছে যে কত 2.68 10 ইনভার্স অফ 3, তারপর আসবে এখানে 1.61 10 ইনভার্স অফ 3 আসছে। তাহলে এখানে আমরা যদি বের করার চেষ্টা করি 2.68 ডিভাইডেড বাই হচ্ছে 1.61, তাহলে কিন্তু আসছে 1.66 আসছে, মানে একটা ব্যাকওয়ার্ডটা জিনিস আসছে আর কি এখানে। আচ্ছা এই ব্যাকওয়ার্ডটা এগুলো না বসে আমরা এখানে যেটা বসাতে পারি, এটা পূর্ণ সংখ্যাতে যদি এটা হলো বসাই, তাহলে আসছে 268 ভাগের কত 268 ভাগের 161, এটাও আমরা লিখতে পারি কেমন, ওই দশমিক বিরাটা না বসায়। তাহলে আমরা তখন বলতে পারি যে এটা 268 মোল, তাহলে এখানে 268 আনতে হবে আর এখানে 161 আনতে হবে। চলো দেখার চেষ্টা করি কি আসে, আমরা দেখি আসো। তাহলে আমরা এটাকে হচ্ছে আমরা 1 নাম্বার বলতে পারি, এটাকে হচ্ছে আমরা এখানে 2 নাম্বার বলতে পারি। তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা বলতে পারি যে 268 মোল তোমার এখানে এই n প্লাস 161 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারি 268 মোল n প্লাস 161 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা যদি যাই, আমরা তাহলে 1 নম্বরের সাথে কাকে গুণ করব, এখানে আমার n প্লাস 268 দরকার, তাহলে এখানে 1 নম্বরের সাথে আমি 268 গুণ করব। 268 গুণ করলে কত পাবো, 268 n প্লাস 268 n প্লাস মাইনাস এখানে 268 ইন্টু 5 মাইনাস n ইলেকট্রন, 5 মাইনাস n ইলেকট্রন। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে হচ্ছে 268 AO3 মাইনাস 268 AO3 মাইনাস, তারপর 2 নম্বরের সাথে তাহলে আমরা কাকে গুণ করবো, এখানে 2 নম্বরের সাথে গুণ করবো হচ্ছে আমরা 161কে। তাহলে 161, তাহলে পাচ্ছি এখানে আমরা কত 161 MnO4 মাইনাস তারপরে আমরা 8 ইন্টু 168 করবো, তাহলে 8 ইন্টু 168 যেটা আসছে কত, নরমাল যদি করতাম এটাকে 1344, তাহলে এখানে কত আসছে এটা প্লাস 1344 এইচ প্লাস, আর অন্যদিকে প্লাস 5 ইলেকট্রন, তো তাহলে 5 এর সাথে তোমার যদি 168 গুণ দাও 168 না তো 161 গুণ করতে হবে, তাহলে 8 এর সাথে 161 গুণ দিলে 1288 হয়, এটা হবে 1288। তো যেটা আসা জানে কিছু এত কিছু, এটা হবে কত 1288 হবে। আর অন্যদিকে এদিকে কত হবে, এটা 5 এর সাথে যদি তুমি কত দাও, 5 এর সাথে তুমি যদি 161 গুণ দাও, তাহলে এটা আসবে 805 ইলেকট্রন। এটা ইম্পর্টেন্ট 805টা। তাহলে এখান থেকে কি তৈরি হয়েছে তোমার, এখানে থেকে তৈরি হবে তোমার 161 Mn2 প্লাস আর তৈরি হবে কত, এখানে 4H2 হতো, তাহলে 4 এর সাথে তুমি 161 গুণ দিবা 644 পানি। তাহলে খেয়াল করো যে এখানে যতটুকু অক্সিজেন ছাড়বে ঠিক ততটুকু অক্সিজেন যতটুকু ইলেকট্রন ছাড়বে ততটুকু ইলেকট্রন এখানে গ্রহণ হবে। তাহলে আমি বলতে পারি হিসাব অনুযায়ী 268 5 মাইনাস n ইজ ইকুয়াল টু 805। তাহলে এখান থেকে দেখো n এর ভ্যালু কত আসবে, অ্যাট ফার্স্ট যদি আমরা বের করার চেষ্টা করি এখানে n এর ভ্যালুটা, তাহলে এখানে আসবে 5 মাইনাস n ইকুয়াল টু আসবে 805 ডিভাইড বাই 268। 805কে আমি যদি 268 দিয়ে ভাগ করি তাহলে আসছে 3.0037। এটাকে যেহেতু এনটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে, তাহলে এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 3 ধরতে পারি, যেহেতু এনটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে এখান থেকে আমরা 5 মাইনাস n ইকুয়াল টু পাচ্ছি 3, তাহলে আমরা n ইকুয়াল টু পাচ্ছি কত, এখানে 5 মাইনাস 3, তাহলে পাচ্ছি আমরা এখানে 2। তাহলে n এর ভ্যালু কত আসছে, এখানে 2 আসছে। আমাকে এটা বের করতে বসে না, n এর ভ্যালু কত, হ্যাঁ মানে এখানে 2। ওকে, সো তাহলে আমরা লিখবো সুতরাং n ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আমার এখানে আনসার। আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে এখানে।
আমি বক্স করে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে আনসার, এন এর ভ্যালু। ঠিক আছে, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে দেখো বলতেছে কি যে 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে এত মোলার সোডিয়াম থায়োসালফেটের 35 ml প্রয়োজন হয়েছে। তাহলে উক্ত দ্রবণে CO2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে এই রিয়াকশনটা অনেক ইম্পর্ট্যান্ট, একটু শিখে রাখো। কপার সালফেটের সাথে কিন্তু তুমি KI বিক্রিয়া করছো, সেখান থেকে দেখবো তোমার এখানে I2 বিমুক্ত হবে। তাহলে বিক্রিয়াটা আমরা যদি দেখতে চাই এখানে বিক্রিয়াটা কীরকম হয়, এখানে আমরা যখন এখানে কপার সালফেটকে নিই, একটু মুখস্থ রাখতে হবে রিয়াকশনটা। এখানে আমরা পটাশিয়াম আয়োডাইডের সাথে যখন বিক্রিয়া করাই তখন এখান থেকে কী তৈরি হয়, এখান থেকে তৈরি হয় CO2I2, এখান থেকে তৈরি হবে CO2I2 তৈরি হবে প্লাস, তারপর তোমার এখান থেকে তৈরি হবে 2 বা K2SO4 তৈরি হবে। ওই K2SO4 সাথে যুক্ত হয়ে K2SO4 তৈরি হয়, আর এখান থেকে আয়োডিনটা বিমুক্ত হয়। তো 4টা আয়োডিন লাগছে, তাহলে এখানে 4 দিবা, তাহলে এখানে 2 দিবা, তাহলে এখানে 2 দিবা, তাহলে 2CuSO4 প্লাস 4Ki। ডাইরেক্ট বিক্রিয়াটা মুখস্থ রাখিও, কারণ এই বিক্রিয়াটা অনেকবার লাগবে তোমার এখানে। তারপর হচ্ছে CO2I2, তারপরে 2 K2SO4 আর হচ্ছে প্লাস এখানে আয়োডিন। এখন কোয়েশ্চনে তোমাকে বলছে কি এই যে বিমুক্ত আয়োডিনটাকে এটাকে আবার টাইট্রেশন করার জন্য তোমার কি লাগছে, সোডিয়াম থায়োসালফেট লাগছে। তাহলে আমরা এখানে আয়োডিনটাকে নিলাম, সেই আয়োডিনটাকে নেওয়ার পরে এখানে Na2S2O3 লাগছে। তাহলে এখানে কি তৈরি করবে, এখানে অ্যাট ফার্স্ট এখানে তৈরি হবে 2Na, এখানে তৈরি হবে 2Na, তারপর এখানে তৈরি হবে তোমার কাছে হচ্ছে যে Na2S4O6 তৈরি হবে। তারপর এখানে তোমাকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে 2 দিতে হবে একটা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাকে কিসের সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আমাকে বলতেছে টাইট্রেট করতে এত মোলার এতটুকু এর এতটুকু প্রয়োজন। তার মানে আমি এটা সম্পর্কে সব জানি, এটা সম্পর্কে আমি সব জানি। এখান থেকে আমি এটা বের করব, আর এখান থেকে আমি কি বের করব, আমরা এখানে উক্ত দ্রবণে কপার 2+ এর পরিমাণ নির্ণয় করো। তাহলে 50 ml কপার সালফেট দ্রবণে আমরা কপার 2+ এর ভরটা কত আছে সেটা আমরা এখানে বের করার চেষ্টা করব। তাহলে জাস্ট এটা মূল সংখ্যা বের করলে হচ্ছে, এটা কিন্তু মূল সংখ্যাটা বের করলে আমাদের এখানে হচ্ছে। ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটার মূল সংখ্যা এখানে বের করা। তাহলে অ্যাট ফার্স্ট আগে আমরা আয়োডিনের মূল সংখ্যাটা বের করব। তাহলে এখানে আমরা যদি আগে অ্যাট ফার্স্ট N of Na2S2O3 বের করতে চাই, তাহলে এটা আসবে S ইন্টু V। S হচ্ছে 0.15, V হচ্ছে তোমার কত, এখানে V হচ্ছে তোমার কাছে এখানে 35 ইন্টু 10⁻³ তাহলে এখানে কত আসবে দেখো তো একটু করে, 0.15 ইন্টু 35 ইন্টু 10⁻³। তাহলে এটা আসছে তোমার কাছে 0.0 দেখো এটা কত আসছে, এটা আসছে 0.00525 মোল আসছে। তারপরে এখানে আমরা তাহলে বলতে পারি তোমার 2 মোল এটা বিক্রিয়া করে 1 মোল এটার সাথে, তাহলে আমি বলতে পারি 2 মোল Na2S2O3 বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে, 1 মোল I2 এর সাথে। তাহলে সুতরাং 0.00525 মোল Na2S2O3 বিক্রিয়া করে 1/2 ইন্টু 0.00525 মোল I2 এর সাথে, তাহলে I2 এর মূল সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। এটা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে হবে। I2 এর মূল সংখ্যা 0.002625 মোল। তাহলে আবার I2 এর মূল আবার তোমার হচ্ছে এখানে আমরা বলতে পারি কি 1 মোল I2 উৎপন্ন হয় 2 মোল CuSO4 হতে। তাহলে এত মোল তৈরি হবে করতে দেখতে পারি আমরা এখানে। তাহলে আমরা বলতে পারি এখানে স্টোইকিওমেট্রি থাকলে একদম কোনো কিছু ক্যালকুলেশন করা লাগতো না, বাট একটুখানি ক্যালকুলেশন করতেই হবে, কেমন? তাহলে আমরা এই জিনিসটাকে চলো এই পাশে নিয়ে আসি, আসো। ওকে, তাহলে এটাকে চলো আমি একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি তোমার এখানে যে 2 মোল না 1 মোল I2 তৈরি হয়। আমরা এখানে বলতে পারি 1 মোল I2 উৎপন্ন হয় 2 মোল CuSO4 হতে। তাহলে সুতরাং 0.00225 মোল I2 উৎপন্ন হয় 2 গুণন তোমার এখানে কত হবে 0.00225 মোল কপার সালফেট হতে। তাহলে কত মোল আসবে বলতে একটু করে, এটাকে জাস্ট 2 গুণ করে দিলে এখানে হয়ে যাবে 0.00525 মোল কপার সালফেট হতে। তাহলে আবার কপার সালফেটে ভর বের করতে বসছে। তাহলে কপার সালফেটের মোল সংখ্যা কত একটা জিনিস দেখো, এখানে আমার যে কপার সালফেট আছে
এটাকে কিউপ্রিক সালফেটও বলে। এটা যখন আয়নে বিভক্ত হয় তখন এখানে কপার 2+ আর SO4 2- পরিণত হয়। তাহলে এখানে মোল সংখ্যা যা, এটার মোল সংখ্যাও ঠিক তা। তাহলে N অফ কপার 2+, এটি ইকুয়াল টু N অফ কপার সালফেট। যেটা আসবে কত? যেটা আসবে তোমার কাছে এখানে 0.00525 মোল, 0.00525 মোল। তো আমাকে তো কপার 2+ এর ভর বের করতে বসে, তো M অফ কপার 2+ এর ভর কত হবে? এটার মোল সংখ্যাকে জাস্ট তুমি এখানে 525কে জাস্ট আণবিক ভর দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে দেখো এটা কত আসতেছে তোমার এখানে 0.00525 ইন্টু 63.5, সেটা আসছে তোমার 333 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, আমি বক্স করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। এটাই কিন্তু আমাকে বের করতে বসে, সো বক্স করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, সো হোপফুলি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তারপর ধরো নেক্সটে যাওয়ার সামনে এখানে নেক্সটে যাই। নেক্সটে আমরা চলো এই অঙ্কটাকে আগের পৃষ্ঠা নিয়ে আসি, এটাকে আমরা কাট করি, জাস্ট এখানে নিয়ে আসি, আসলে পেস্ট করে দিলাম। ওকে, সেখানে আমাকে দেওয়া আছে, দেখো আমাকে এটা সম্পর্কে K2CR2 সম্পর্কে সব কিছু বলা আছে। এই দ্রবণের 20 ml কে তোমার এসিডিও করে অতিরিক্ত KI দ্রবণ যুক্ত করে I2 মুক্ত করা হলো। তো মুক্ত I2 কে অ্যাক্টিভেশন করতে 20 ml Na2H2O3 প্রয়োজন হলে থায়োসালফেট দ্রবণের মাত্রা কত? তো এটা তো খুব সোজা। তো আমি কি করছি এখানে ফার্স্টে আগে এই 250 ml এর মধ্যে এতটুকু নিচ্ছি, তাহলে আমাকে দেখতে হবে 20 ml এর মধ্যে কতটুকু ভর আছে। তাহলে যদি আমি সলিউশন করি এখানে, তাহলে দেখো যে আমার 250 ml, এটার মধ্যে আমার কাছে K2CR2O7 এটা আছে কতটুকু? এটা আছে 1.4711 গ্রাম আছে। তাহলে সুতরাং ওই যে 20 ml এর মধ্যে কতটুকু আছে দেখো তো একটু করে। 20 ml এর মধ্যে আমাদের K2CR2O7 এটা আছে যে তোমার এখানে কত 1.4711 ইন্টু 20 ml ডিভাইডেড বাই 250 এত গ্রাম। তাহলে কতটুকু হয় এখানে? তাহলে দেখো এটা কতটুকু হয়, এটা হবে 1.4711 ইন্টু 20 ডিভাইডেড বাই 250, সেটা আসবে তোমার কাছে 0.0117688 গ্রাম। তাহলে এত গ্রাম কিন্তু আমার কার সাথে বিক্রিয়া করবে? Na2H2 এই কে এর সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে এটার মোল সংখ্যা আমরা বের করে ফেলতে পারি না? তাহলে কত মোল আসলে বিক্রিয়া অনুসরণ করতেছে? তাহলে N অফ K2CR2O7 কতটুকু মোল এখানে বিক্রিয়া অনুসরণ করতেছে? কারণ এটা অনলি 20 ml কে আমি বিক্রিয়া করাচ্ছি, তাহলে এটা আসবে M/M। তাহলে এখানে ভর কত? ভর হচ্ছে তোমার কাছে এখানে 0.11768, তাহলে আসবে 39 ইন্টু 2 আসবে, ক্রমে হচ্ছে 52, তাহলে 52 ইন্টু 2 আসবে, প্লাস 7 ইন্টু 16 আসবে। তাহলে এখানে কত আসবে দেখো, এটা আনসার ডিভাইডেড বাই 39 ইন্টু 2 আসবে, 52 ইন্টু 2 আসবে, 7 ইন্টু 16 আসবে। তাহলে এখানে আমাদের কাছে দেখো এটা কত চলে আসছে, আমি যদি সাইন্টিফিক মোডে করি এটাকে, তাহলে 4.00299 ইন্টু 10⁻⁴ মোল চলে আসছে এখানে। তাহলে N অফ এটা আমরা বের করে ফেলতে পারছি। তাহলে এখন আমাকে এটাকে সাথে কাকে বিক্রিয়া করাইতে হবে? দেখো অ্যাট ফার্স্টে এই যে আমার কাছে যে K2CR2O7 আছে, K2CR2O7 আছে, এটার সাথে আমাকে দেখো আমাকে কিন্তু বলছে অম্লীয় মাধ্যমে না, কোনো মাধ্যমের কথা বলছে কি? হ্যাঁ, এসিডিও করে, তাহলে এসিডিও মাধ্যম আছে। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড আছে আমাদের কাছে এখানে, আর এখানে আমরা KI কে বিক্রিয়া করাচ্ছি, KI। তাহলে KI বিক্রিয়া করলে এখান থেকে আয়োডিন বিমুক্ত হবে। তার আগে দেখো এখানে তাহলে কত বসবে? আগে এটার আগে 6 বসবে এখানে, আর এটার 1 বসবে এখানে। বসার পরে এখানে কি উৎপন্ন করবে? এখানে উৎপন্ন করবে K2SO4, K2SO4 তৈরি করছে, প্লাস এখানে তৈরি করবে Cr2SO4 3 তৈরি করবে, এখানে তৈরি করবে আয়োডিন, তারপর এখানে তৈরি করবে তোমার হচ্ছে পানি তৈরি করবে। তাহলে পানি হবে এখানে 7, তারপর আয়োডিন এখানে কত হবে? 3 হবে, তারপর এখানে তোমার কাছে এখানে কত হবে? এখানে 6 8, এখানে 4 হবে, তারপরে Cr2O7 ঠিক আছে, তাহলে এখানে 7 আছে, তাহলে এখানে 7 হবে। ওকে, সো এখানে আমাদের কি, আমরা এরপরে কি করছি? এখানে আমাদেরকে বলতেছে ফার্স্টে আগে আয়োডিন মুক্ত করা হয়েছে, আয়োডিন এখানে ধরো মুক্ত হয়েছে, তো যতটুকু আয়োডিন মুক্ত হবে, দেখো মুক্ত দেখো কি বলছে এখানে, যে মুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে আবার এতটুকু লাগছে। তাহলে আগে দেখতে হবে কত, এখান থেকে আমরা তো এটা সম্পর্কে সব জানি, কোনটা সম্পর্কে জানি দেখো তো আমরা একটু করে, আমরা এটা সম্পর্কে সব জানি। তো আমাকে দেখতে হবে এখান থেকে আসলে কতটুকু তুমি আসলে কি পাচ্ছ, আয়োডিন পাচ্ছ দেখতে হবে। দেন সেই বিমুক্ত আয়োডিনকে আমি কি করছি এখানে, সেই বিমুক্ত আয়োডিন যেটা আছে এটাকে আমরা, এই বিমুক্ত আয়োডিনটাকে আমরা এখানে আবার সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করছি, Na2H2O3 আমরা 2 মোল দিয়ে টাইট্রেশন করছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি তখন? এখানে
এখানে তখন আমরা পাচ্ছি তোমার এখানে দেখো 2 দেখো এক সেকেন্ড, এখানে পাচ্ছি আমরা 2NaI পাচ্ছি আর Na2S4O6 পাচ্ছি। তাহলে এখানে দেখো একটা জিনিস, আমরা তখন আমাদের কি করতে হবে, এই আইডিনটাকে ইউজ করে তখন এটার ঘনমাত্রা বের করতে হবে। এটা ঘনমাত্রা বের করতে বলছে না? হ্যাঁ, ওকে। সো আমরা চলো করার চেষ্টা করি। দেখো তাহলে আমরা এখানে বলতে পারবো 1 মোল থেকে 3 মোল তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে 1 মোল, আমরা এখানে তাহলে বলতে পারি যে 1 মোল K2Cr2O7 হতে K2Cr2O7 হতে I2 উৎপন্ন হয়, I2 উৎপন্ন হয় 3 মোল। তাহলে সুতরাং এখানে কতটুকু ছিল, এটা 4.00299। তাহলে সুতরাং 4.00299 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল, 10 ইনভার্স অফ 4 মোল K2Cr2O7 হতে I2 উৎপন্ন হয় 3 গুণন 4.00299 ইন্টু 10 ইনভার্স অফ 4 মোল। তাহলে কত আসছে এখানে, এটার সাথে ধরো তোমার এখানে 3 দিয়ে গুণ হবে জাস্ট। তাহলে 1.2089 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল। তাহলে এখন আমি বলবো তাহলে তোমার এরপরে যে 1 মোল I2 বিক্রিয়া করে 2 মোল Na2SO4 এর সাথে, Na2S2O3 এর সাথে। তাহলে আমরা বলবো এখানে 1 মোল I2 বিক্রিয়া করে 2 মোল Na2S2O3 এর সাথে। তাহলে I2 মোল সংখ্যা পেয়ে গেছি আমরা, সুতরাং যে 1.2089 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল, এত মোল I2 বিক্রিয়া করে 2 গুণন 1.2089 ইন্টু 10 ইনভার্স অফ 3 মোল Na2S2O3 এর সাথে। তাহলে কত আসবে এটা দেখো, এটার মোল সংখ্যা, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ দিব, তাহলে আসবে 2.40179 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে এটা কি দরকার, এটা ঘনমাত্রা দরকার, S দরকার। S ইকুয়াল কত, N/V। তাহলে N দেওয়া আছে কত এখানে 2.40179 10 ইনভার্স অফ 3 দেওয়া, আর V কত এখানে, V দেওয়া আছে 20 আমরা বলছে। তাহলে V হচ্ছে তোমার এখানে 20 গুণন 10 ইনভার্স অফ 3। তাহলে এটাকে জাস্ট আমরা 20 10 ইনভার্স অফ 3 দিয়ে ভাগ ধরে দিয়ে দিই আমরা এখানে। তাহলে পেয়ে যাচ্ছে আমরা এখানে 0.12, তাহলে 0.12 মোলার, এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি বক্স করে দিচ্ছি জিনিসটা, এখানে আসো এক সেকেন্ড, আমরা এখানে বক্স করে দিছি। সো আমি আশা করতেছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে বলতেছে আমাকে যে আমি একটা পটাশিয়াম হাইড্রেটকে তুতে, অর্থাৎ কপার সালফেট .5S2, এখানের মধ্যে আমি এই যে 5 গ্রাম তুতে আছে, 100 ml দ্রবণ আছে সেটার, এখানে আমি দ্রবীভূত করছি। আমাকে বলতেছে এ পাত্রের অর্ধেক দ্রবণ, তাহলে আমি এ পাত্র থেকে অর্ধেক দ্রবণকে নিব। আচ্ছা, বি পাত্রের সাথে বিক্রিয়া করলে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা। আচ্ছা, অর্ধেক দ্রবণ দিয়ে বিক্রিয়া করাচ্ছি, তো আমার দেখতে হবে তাহলে এটার সাথে বিক্রিয়া করতে, মানে তোমার এখানে তাহলে আমাদের কি পরিমাণ আসলে, অথবা একটা জিনিস আমরা করতে পারি এখানে, তুতের সাথে যেহেতু আমরা KI কে বিক্রিয়া করাচ্ছি, এখানে তাহলে I2 তৈরি হবে। তাহলে এট ফার্স্ট আমরা তোরা দেখার চেষ্টা করি কতটুকু I2 এখানে তৈরি হয়, ঠিক আছে, বা যেহেতু এখানে আর সারা জিনিস বলছে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা। তার আগে চলো দেখার চেষ্টা করি যে এতটুকুর সাথে কতটুকু I2 বিক্রিয়া করে, আর দেখবো ওই I2টা এটা 2.5 গ্রামের সাথে বিক্রিয়া করে কিনা, এটা আমরা চেক করে দেখতে পারি, আমরা উল্টাভাবে আগাইতে পারি। তাহলে সলিউশন এখানে আমরা যেটা করতে পারি, তোমার এখানে আগে এই যে Na2S2O3 এখানে 2 মোল লাগবে, এটার সাথে আগে I2 কে বিক্রিয়া করাই। I2 কে বিক্রিয়া করে আমরা এখান থেকে কী পাচ্ছি, 2NaI আর Na2S4O6 পাচ্ছি। তাহলে আমরা এটা সম্পর্কে সব ইনফরমেশন জানি। আমাদের কোয়েশনে N of Na2S2O3 দেওয়া আছে কতটুকু, বলো একটু করে। S দেওয়া 0.2 আর V দেওয়া তোমার এখানে 50, জাস্ট এটাকে 10 ইনভার্স অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসছে এখানে 0.2 ইন্টু 50 ইন্টু 10 ইনভার্স অফ 3। তাহলে আসবে এখানে কত, 10 ইনভার্স অফ 2 মোল আসছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা তাহলে এবার বলতে পারি এখানে 2 মোল এটা বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে, তাহলে আমি বলতে পারি 2 মোল
Na2S2O3 বিক্রিয়া করে 1 মোল I2 এর সাথে তাহলে সুতরাং tan inverse of 2 মোল এটা বিক্রিয়া করে 1/2 ইন্টু tan inverse of 2 মোল I2 এর সাথে, এত মোল I2 এর সাথে। তাহলে দেখো এটা কত মোল আসে তোমার কাছে, এটা দেখো কত মোল আসে। tan inverse of 2টাকে জাস্ট আমরা এখানে সিম্পল আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আসবে 5 ইন্টু tan inverse of 3 মোল, 5 ইন্টু tan inverse of 3 মোল আসছে। তাহলে I2 এর মোল সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আমাকে দেখতে হবে যে অতটুকু মানে তোমার এই অর্ধেক দ্রবণ দিয়ে এতটুকু I2 তৈরি হয় কিনা। যদি তৈরি হয় তাহলে আমরা বুঝবো বিশুদ্ধ, নাহলে আমরা বুঝবো বিশুদ্ধ না। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো দেখার চেষ্টা করি। আসো তাহলে এট ফার্স্ট আমরা তুতের সাথে তাহলে আমরা KI কে বিক্রিয়া করাবো। ওকে, সো তুতে এখানে তাহলে আমরা যেটা করছি দেখো, এই যে আমরা এখানে কপার সালফেট নিছি, কপার সালফেট এর সাথে আমরা জাস্ট KI এর বিক্রিয়াটা করাই দিয়ে আসো। KI এটার সাথে আমরা KI এর বিক্রিয়াটা আমরা এখানে করাচ্ছি। এখানে 4 KI থাকবে, এখানে 2 এটা থাকবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে আমরা সবাই জানি, এখানে উৎপন্ন হবে তোমার CO2 I2 তৈরি হবে, তারপর এখানে তৈরি হবে K2SO4 তৈরি হবে, আর এখানে শুধু I2 তৈরি হবে তোমার কাছে। ঠিক আছে, শুধু I2 এখানে তোমার কাছে তৈরি হবে। আচ্ছা এখন দেখো আমার এখানে যেহেতু তোমার এটা তুতে ছিল, তুতের সংকেত কীরকম, তুতের সংকেত এখানে কপার সালফেট ডট 5H2O। তাহলে এইটার তুতের অর্ধেকের সাথে তুতের অর্ধেক, তার মানে তুতের 2.5 গ্রামের সাথে I2 বিক্রিয়া আমরা এখানে করবো। আমাদের আগে এটা একটু দেখা দরকার যে I2 থেকে তাহলে আমরা আমার যে পরিমাণ I2 তৈরি হয়েছে, আমার এখানে যে পরিমাণ I2 তৈরি হয়েছে সেই পরিমাণ I2 তৈরি হওয়ার জন্য কতটুকু তুতে দরকার সেটা আমরা চাইলে কিন্তু বের করতে পারি। আসলে দেখো একটা জিনিস, তুতের মোল কপার সালফেটের মোল সংখ্যা যত তুতের মোল সংখ্যা কিন্তু ততই হবে। কপার সালফেটের মোল সংখ্যা যত তুতের মোল সংখ্যা ঠিক ততই হবে, কারণ আমরা জাস্ট এখানে চাইলে কিন্তু এখানে .5H2 লিখতেই পারতাম। তাহলে কপার সালফেটের মোল সংখ্যা আমরা তাহলে বের করার চেষ্টা করি। তাহলে আমরা তখন বলতে পারবো যে 1 মোল I2 তৈরি হয় 2 মোল কপার সালফেট থেকে বা 2 মোল তুতে থেকে। তাহলে আমি বলতে পারি তোমার এখানে যে 1 মোল I2 তৈরি হয় 2 মোল তুতে হতে, 2 মোল তুতে হতে, কারণ তুতের মোল সংখ্যা যত কপার সালফেটের মোল সংখ্যা ঠিক তত। তো এটা হচ্ছে কপার সালফেট, এখানে কপার সালফেটের মোল সংখ্যা যত তুতের মোল সংখ্যা ঠিক তত। কারণ তুমি চাইলে এখানে কি করতে পারতা, কনসিডার করতে পারতা, তুমি চাইলে এই বিক্রিয়াটাতে .5H2 লিখতে পারতা, চাইলে এখানে .5H2 লিখতে পারতা, কোনো সমস্যা নেই। তখন এখানে কি আসতো জাস্ট একটা এক্সট্রা করে তোমার এখানে তুমি চাইলে তুমি এখানে একটা জাস্ট এক্সট্রা করে পানি দেখাইতে পারো, অথবা তুমি চাইলে কি করতে পারো এখানে এর সাথে একটা .5H2 লিখে দিতে পারো, এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমার I2 তৈরি হয়েছিল কতটুকু, 5 ইন্টু tan inverse 3 মোল। তাহলে সুতরাং 5 ইন্টু tan inverse of 3 মোল I2 তৈরি হয় 5 টাইমস tan inverse of 3 মোল তুতে হতে, এত মোল তুতে হতে। তাহলে দেখো এটা কত থাকবে, তাহলে থাকবে 10 tan inverse of 2 মোল তুতে হতে, 2 মোল তুতে হতে। তাহলে চলো দেখার চেষ্টা করি তুতে আসলে অ্যাকচুয়ালি তাহলে কতটুকু ভর লাগতেছে। তাহলে তুতের ভর লাগতেছে কতটুকু দেখি আসো। n হচ্ছে তোমার tan inverse of 2 ইন্টুটা আণবিক ভর, কপার হচ্ছে 63.5, সালফার হচ্ছে তোমার 32, এখানে 4 ইন্টু 16 হবে, প্লাস 5 ইন্টু তোমার কাছে এখানে 18 আছে। তাহলে দেখো এখান থেকে অ্যাকচুয়ালি তোমার ভর লাগতেছে কতটুকু তুতের ভর। তাহলে এখানে লাগবে তোমার tan inverse of 2 ইন্টু 63.5 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 18। তাহলে এটা আসছে আমার কাছে কত, 2.495 গ্রাম। তার মানে বুঝো যে আমার এতটুকু আয়রন তৈরি করতে আমার অ্যাকচুয়ালি এতটুকু হইলেই কিন্তু হয়ে যাচ্ছে, বাট আমার এখানে বলতেছে কি আমার কাছে 2.5 গ্রাম লাগতেছে, বাট অ্যাকচুয়ালি 2.5 গ্রাম লাগতেছে না। যে আমাকে কোয়েশ্চনে বলছি কি, কোয়েশ্চনে বলতেছে আমাকে যে এটা 2.5 গ্রাম, এখানে এটা কতটুকু, এটা 2.5 গ্রাম এটাকে সম্পূর্ণ প্রশমিত করতেছে, বাট অ্যাকচুয়ালি দেখতেছে না 2.5 গ্রাম আসলে লাগতেছে না, এর থেকেও কম পরিমাণে লাগতেছে। তার মানে এই যে বাকি যেটা ভরের পার্থক্য এটা কিন্তু এখানে ভেজাল হিসেবে ছিল, এটা কিন্তু এখানে কি ছিল, ভেজাল হিসেবে ছিল। তাহলে তুতের নমুনাটা কিন্তু বিশুদ্ধ না। তাহলে এখানে ভেজালের পরিমাণটা কত যদি আমরা বের করতে চাই, যে ভেজাল আছে কতটুকু,
ভেজাল হচ্ছে 2.5 থেকে তুমি তাহলে এখানে 2.495টা বাদ দিয়ে দাও, তাহলে এখানে ভেজাল থাকবে 2.5 থেকে, তাহলে আনসারটা বাদ দিই, তাহলে থাকবে 5 × 10⁻³ গ্রাম। এখন যদি পার্সেন্টেজ বের করতে চাও তাহলে এত গ্রাম ভেজাল আছে 2.5 গ্রামের মধ্যে, তাহলে পার্সেন্টেজ অফ যদি ভেজাল বের করতে চাও, পার্সেন্টেজ অফ ভেজাল, তাহলে কীভাবে করবা, যে তোমার 5 × 10⁻³ গ্রাম ভেজাল আছে, 5 × 10⁻³ গ্রাম ভেজাল আছে 2.5 গ্রামের মধ্যে, তাহলে এটাকে 100% করে দাও। তাহলে দেখো তখন করে থাকে এখানে 2.5 দিয়ে ভাগ করো, 100% করো, তাহলে থাকে 0.2%, তাহলে 0.2% ভেজাল আছে, তাহলে এখানে 0.2% কি আছে, ভেজাল আছে। তাহলে আমার তুতের নমুনাটা কিনা বিশুদ্ধ না, তাহলে আমাকে বলছে এখানে যে তুতের নমুনাটা কি বিশুদ্ধ কিনা, তাহলে আমরা লিখবো যে তুতের নমুনাটি সম্পূর্ণ বিশুদ্ধ না, সম্পূর্ণ 99.8% বিশুদ্ধ না, ইহা 99.8% বিশুদ্ধ। এটা হচ্ছে আমাদের আনসার। তুমি চাইলে এখানে এই যে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা বের করে ফেলতে পারতা, কিভাবে, ওই 100% থেকে ওই কি করে এখানে 100% থেকে তুমি জাস্ট সিম্পলি এখানে 0.2%টা বাদ দাও, তাহলে থাকবে 99.8%। তাহলে এভাবে করে আমরা কিন্তু অঙ্কটা এখানে করে ফেলতে পারি। আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো আমরা নেক্সট। এখানে আমাকে বলতেছে যে 5 গ্রাম কিউপ্রিক সালফেট পানিতে দ্রবীভূত করে 200 সেন্টিমিটার কিউব দ্রবণ এখানে তুমি বানাইছো। দ্যাট ফার্স্ট কিউপ্রিক সালফেটের সঙ্গে কীরকম, আমরা সবাই জানি কপার সালফেটকে আমরা কিউপ্রিক সালফেটও বলে থাকি। তাহলে সলিউশন এখানে আমি তোমাকে লিখতে চাই, যেখানে কপার সালফেট যেটা আছে, কপার সালফেট অর্থাৎ CuSO4, এটাকে কিন্তু কিউপ্রিক সালফেটও বলে, এটাকে কেউ কেউ কী বলে, কিউপ্রিক সালফেটও এটাকে বলে থাকে। তো এখন আমার কোয়েশ্চনে কী বলছে আমাকে, যে 5 গ্রাম কিউপ্রিক সালফেটকে পানিতে দ্রবীভূত করে আমি 200 সেন্টিমিটার কিউব দ্রবণ তৈরি করছি। এই দ্রবণের 20 সেন্টিমিটার কিউবকে আমি কেএসে যোগ করে, এগুলো তাহলে তোমরা পারবা, এই অঙ্ক আমি অনেকগুলো করে দিয়েছি এই ধরনের অঙ্ক, তার এটা বাড়ি কাজ থাকবে। ওই কিউপ্রিক সালফেটটা অনেকের কাছে কনফিউশন লাগতে পারতো, তো এটা আমি এখানে লিখে দিয়েছি, কেমন, এগুলো আশা করি পারবা। তোমরা নেক্সটে চলে যাই। এখানে আমাকে বলতেছে, যদি আমি এটাকে আগের পৃষ্ঠা নিয়ে আসি, আসো, কাট করলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসি, আসো। তো এখানে আমাকে বলতেছে A ও B কোম্পানির 20 ml টিংচার আয়োডিন দ্রবণের তোমার টাইট্রেশনে যথাক্রমে 20 মোল 3% সোডিয়াম সালফেট লাগছে আর 20 মোল 3.2% সোডিয়াম সালফেট দ্রবণ লাগছে। কোনটায় অধিক ঘনমাত্রার আয়োডিন আছে? এটা খুব সিম্পল। তাহলে তুমি কি করবা এখানে বলো, জাস্ট টিংচার আয়োডিন মানে কোনটা, আয়োডিন, এই আয়োডিনের সাথে তুমি হচ্ছে এখানে এটার বিক্রিয়া ঘটাও। দেখো সলিউশন দেখো, আয়োডিনের সাথে যদি আমি এখানে এই যে সোডিয়াম সালফেটের বিক্রিয়া ঘটাই। আচ্ছা, এখানে বলছে কি আমার কাছে সোডিয়াম সালফেট আর এটাতে বলছে সোডিয়াম থায়োসালফেট, এটা তো দোনোটা তাহলে সোডিয়াম থায়োসালফেট হওয়া উচিত না? আচ্ছা, সমস্যা নাই, এখানে তো আমাদের কাছে দোনোটাই সোডিয়াম থায়োসালফেট হওয়া উচিত। এটা আসলে একটু ভুল আসছে, এটা যেটা হবে সেটা হচ্ছে Na2S2O3, এটা Na2S2O3 হবে, ঠিক আছে। আচ্ছা, Na2S2O3 এটা যখন বিক্রিয়া করতেছে, এটা 2 মোল যখন এখানে বিক্রিয়া করতেছে, তখন এখানে কি তৈরি করে, এখানে তৈরি করে 2NaI তৈরি করে, আর এখানে কি তৈরি করে Na2, এখানে তৈরি করবে Na2, এখানে তৈরি করবে Na2S4O6 তৈরি করবে। তাহলে এখানে দেখো একটা জিনিস, আমার কাছে A যেটা আছে, A নমুনা বা A কোম্পানি, সেটার N of Na2S2O3 কত হবে, এটা বের করতে হবে আমাদের। কীভাবে করবো, S কত, 3% দেওয়া না, তাহলে 3x, তাহলে 10x, তাহলে 10 × 3 ডিভাইডেড হচ্ছে এদের আণবিক ভর, ডাইরেক্ট শর্টকাটে করে দিচ্ছে আর কি। তাহলে আণবিক ভর কত, 23 × 2, সালফার 32 × 2, তারপরে 3 গুণন এখানে হবে 16, 3 গুণন এখানে হবে 16, তারপরে S তো এখানে বের হয়েছে, S × V হচ্ছে 20 ml, তো তাহলে 20 × 10⁻³ তাহলে কত আসছে দেখো, এটা এখানে 10 × 3 20 × 10⁻³ ডিভাইডেড বাই 23 × 2 প্লাস 32 × 2 প্লাস 3 × 16, তার হচ্ছে 3.79746 × 10⁻³ মোল।
তাহলে এরপরে আমাদের যে বি যেটা আছে বি কোম্পানি, সেখানে মোল সংখ্যা কত লাগছে Na2S2O3 এর, এখানে মোল সংখ্যা লাগছে দেখো হুবহু সেম এটাই, হুবহু সেম এটাই, জাস্ট ডিফারেন্সটা কোথায়, এখানে লাগছে মনে হয় 3.2%, তাই না? হ্যাঁ, এখানে লাগছে 3.2। তাহলে কত আসবে এটা? আমরা জাস্ট 3.2 করে দিলে তো হচ্ছে, এখানে 0.2, এখানে লাগছে 4.0506 ইন্টু 10⁻³ মোল লাগছে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে কোন টিংচার আয়োডিনে তোমার এখানে ঘনমাত্রা বেশি লাগবে। তাহলে এটা জাস্ট আমরা এখানে বলবো যে তোমার 2 মোল এটা বিক্রিয়া করে এটার সাথে, তাহলে আমাদের 1 মোল বিক্রিয়া মানে এত মোল বিক্রিয়া করবো কত সাথে, এত মোলের সাথে কতটা বিক্রিয়া করবো, দিলাম মোল সংখ্যা বের করবো কেমন। তাহলে তো বাকিটা তোমরা আশা করি পারবা সবাই এখানে, তাও চলো আমি করে দিয়ে আসো। তাহলে এখানে আমরা যদি ফার্স্ট অফ অল এটা যদি বের করতে চাই ঘনমাত্রা, তাহলে দেখো আমরা তাহলে বলবো এখানে আমাদের যে 2 মোল Na2S2O3 বিক্রিয়া করে তোমার কি সাথে, 1 মোল আয়োডিনের সাথে, 1 মোল I2 এর সাথে। তাহলে সুতরাং এই যে Na2S2O3 মোল সংখ্যা কত ছিল বলতো, এটার 3.797, তারপর হচ্ছে 46 × 10⁻³ 46 × 10⁻³ মোল, এটা বিক্রিয়া করে 1/2 × 3.79746 × 10⁻³ মোল I2 এর সাথে, এত মোল I2 এর সাথে। ঠিক আছে, তাহলে দেখো এটা কত আসবে এখানে তোমার, এটা এখানে যদি আমরা এই যে তোমার 3.79746 × 10⁻³ করি, আর ইন্টু যদি এখানে আমরা 1/2 করে দিই, তাহলে হচ্ছে 1/2, তাহলে আসছে এখানে আমার কাছে কত 1.8987 ইন্টু 10⁻³ কত 3 মোল। তাহলে এটা ঘনমাত্রা বের করতে বসে, এটা আয়তন দেওয়া হচ্ছে 20 ml, তাহলে S(I2) বের করতে বসে, S(I2), তাহলে এটা এখানে মোল সংখ্যা কত N/V, মোল সংখ্যা হচ্ছে এখানে 1.8987 ইন্টু 10⁻³ আয়তন হচ্ছে 20 ml মানে 0.2, তাহলে 0.2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে 9.4936 ইন্টু 10⁻³ মোলার। সেইভাবে তুমি বিটা বের করতে পারবো না, বিটা তুমি তাহলে এখানে এই সেম লাইনটাকে লিখবা বি এর জন্য। তারপর কি লিখবা, বি এর মোল সংখ্যা কত ছিল বলো তো একটু করে, বি ছিল 4.0506, এখানে ছিল সুতরাং 4.0506 ইন্টু 10⁻³ মোল, এটা বিক্রিয়া করে 1/2 ইন্টু 4.0506 10⁻³ মোল I2 এর সাথে, তারপর এখান থেকে জাস্ট তুমি এখানে জাস্ট 4.0506 10⁻³ আর ইন্টু 1/2, সেটা আসবে 2.0253 ইন্টু 10⁻³ মোল। তাহলে এখান থেকে আসছে দেখো S(I2) কত আসছে এখান থেকে N/V, তাহলে এখানে মোল সংখ্যা লাগছে কত 2.0253 ইন্টু তোমার হচ্ছে যেখানে ইন্টু 10⁻³ ডিভাইডেড হচ্ছে 0.2, তাহলে 0.2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আসছে 1.01265 ইন্টু 10⁻²। তো অবশ্যই তার এটা বড়, তাহলে আমরা বলবো এখানে অর্থাৎ বি কোম্পানির আমাদের এখানে টিংচার আয়োডিনের মাত্রা, তোমার ঘনমাত্রা এক কোম্পানির টিংচার আয়োডিনের অপেক্ষা অধিক। তাহলে আমরা বলবো বি কোম্পানির, বি মানে এটা কিন্তু আমাদের এই যে এখানে ভ্যালুটা বেরিয়েছে, এটা কিন্তু আমাদের বড় বেরিয়েছে, এই ভ্যালুটা হচ্ছে বড়। তাহলে বি কোম্পানির, তাহলে এখানে আমি লিখবো বি কোম্পানির, একটু উপরে তুলিটা কেমন আসো, একটু উপরে তুলে দিই, হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারবো বি কোম্পানির টিংচার আয়োডিনের ঘনমাত্রা এক কোম্পানি অপেক্ষা অধিক, টিংচার আয়োডিনের ঘনমাত্রা
এ কোম্পানি অপেক্ষা অধিক। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই আসো। তো নেক্সট অঙ্কে আমাকে এখানে বলতেছে এগুলো পারবা। ঠিক আছে, বাড়ি কাজ দিচ্ছে এগুলো, আমি এগুলো সময় নষ্ট করতেছি না। তারপর চলো নেক্সট। আচ্ছা, এখানে কি জায়গা খালি আছে কোথাও? না। ওকে, সো এখানে যাই আমরা। এখানে তো আমরা দেখো এটাকে জাস্ট কাট করে আমরা তাহলে এখানে আনি এবং কোশ্চেনটা পরে দেখি পারা যাবে কিনা। যদি পারা যায় তাহলে আমরা বাড়ি কাজ দিয়ে দিব, নাহলে করাই দিব। বলতেছে 73 ml কপার সালফেট দ্রবণে কপার সালফেট সাথে তুমি কি একই বিক্রিয়া করছো, সেখান থেকে আয়োডিন বিমুক্ত হয়েছে, সেটা টাইট্রেশনগুলো তোমার এতটুকু লাগছে। তো উক্ত দ্রবণে কপার আয়নের পরিমাণ নির্ণয় করো। এটা পারবা। তো বিমুক্ত আয়োডিন দ্বারা যদি তুমি ফেরাস সালফেট দ্রবণে উপস্থিত Fe2+ জারিত করা যায়। আচ্ছা, তাহলে ওই FeSO4 আমার এখানে দ্রবণে ঘনমাত্রা কত? ওকে, তাহলে I2 সাথে আবার কার সাথে বিক্রিয়া করে? তবে এখানে বলো তো I2 সাথে তোমার এখানে হচ্ছে যে ফেরাস সালফেট যেটা আছে সেটাকে তোমার বিমুক্ত, মানে তোমার ওটাকে তাহলে তোমার ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, বিমুক্ত আয়োডিন দ্বারা যদি ফেরাস সালফেট দ্রবণে উপস্থিত, তাহলে এটা তোমরা ট্রাই করে দেখিও, ও ফুলে পারার কথা। জাস্ট বিক্রিয়াকে এদিক ওদিক করলেই হবে। কেমন? ওকে, চলো যাই নেক্সটে যাই আসো। তারপরে আমরা এটাও পারবো, আশা করি এটাও আমরা পারবো। তাহলে আমরা কাট করে আনি, পারবো আমরা জিনিসটা এখানে। তাহলে এটাও তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটাও পারবা তোমরা। এই যে জাস্ট এখানে KI হিসাবে এগুলো বিক্রিয়াগুলো 3-4টা বিক্রিয়া পার্টিকুলার আছে, এগুলো লিখলেই হয়। চলো নেক্সটে যাই আসো আমরা। এখানে লোহা, হ্যাঁ এটাও পারবা তোমরা। লোহার টুকরা ভর কত ছিল জিজ্ঞেস করছে, এখানে পারবা। তারপরে দেখো, চলো নেক্সটে যাই। এখানে দেখো সেম লোহার টুকরা ভেজালের পরিমাণ কাট করে আনি, এটা পারবো আমরা এখানে জিনিসটা। ঠিক আছে, ওকে, সেখানে লোহার টুকরা ভেজালের অঙ্ক এটা আমরা পারবো, সেটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। তারপরে চলো আমরা নেক্সটে যাই আসো। এখানে KMnO4 H2SO4 এগুলো তো সবগুলো পারবা। এগুলো সাথে তোমার হচ্ছে যে আপনার গুহ স্যারের বইগুলো ম্যাথগুলো লাস্টে রাখছি, এগুলো হচ্ছে গুহ স্যারের বইয়ের ম্যাথ। তো আমাদের আসলে সবগুলো ম্যাথই করা শেষ আর কি। এই জন্য গুহ স্যারের ম্যাথ যেগুলো আছে সেগুলো আমাদের কাছে একদম ইজি লাগবে। এগুলো আমরা সবগুলোই তোমার এখানে পারবো জিনিসটাতে। তাহলে আমি একটা কাজ করি, এখানে তাহলে আমি এখন ধরে না এনে আমি তাহলে তোমাকে সবগুলো একসাথে তাহলে ওইখানে ধরে এনে একটা জায়গায় আমি বাড়ি কাজ দিয়ে দিব। তাহলে এগুলো তোমরা করে ফেলিও। আমরা তাহলে যেই নতুন টপিকটা আছে আমাদের কাছে, এগুলো সব আমরা করে আসছি, আগে অঙ্কগুলো এগুলো সব করে আসছি, সব আমরা করছি, এগুলো তোমরা সবগুলো পারবা। ঠিক আছে, সব পারবা এখানে। এটা সব গুহ স্যারের বইয়ের ম্যাথ। তো আমরা যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে আমরা বিশেষ যে জারণ বিজারণ আমাদের 3টা বিক্রিয়া আছে, তো আমি সেই 3টা বিক্রিয়া তোমাকে পড়াই দিই। তাহলে আমাদের কিন্তু জারণ বিজারণ টাইট্রেশনের সব ম্যাথ আমাদের করা শেষ। তোমাদের এখন হচ্ছে বাড়ি কাজ দিচ্ছি যেগুলো, সেগুলো তোমরা তাহলে করে ফেলিও। আমরা তাহলে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের শত জারণ বিজারণ বিক্রিয়া। এটা বলতে আমরা কি বুঝি? 3টা বিশেষ জারণ বিজারণ বিক্রিয়া আমরা পড়বো। একটা শত জারণ বিজারণ বিক্রিয়া, একটা সামঞ্জস্যতা বিক্রিয়া, একটা হচ্ছে তোমার হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। তো চলো আমরা দেখার চেষ্টা করি। তো কখনো কখনো যেটা হয়, একটা পদার্থ বিয়োজিত হয়ে জারক বা বিজারকের উপস্থিতি ছাড়া এমন 2টা পদার্থে পরিণত হয় যার একটিতে মূল পদার্থের একটি উপাদানের মূলের জারণ ঘটছে এবং অপরটাতে বিজারণ ঘটছে, তখন এটাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। মানে ব্যাপারটা কীরকম, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, পরে তুমি আসলে বুঝতে পারবা। চলো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে আসো। ধরো তুমি এখানে যদি 2KClO3 নাও, পটাশিয়াম ক্লোরাইডকে নাও, তো এটা কিন্তু যখন আমি এখানে উত্তাপ দিই, যখন এটাকে আমরা উত্তাপ দিই, তো ভেঙে কী হয়, 2KCl কনভার্ট হয়, প্লাস 3 অক্সিজেনে কনভার্ট হয় না? তাহলে খেয়াল করে দেখো একটু করে, এই Cl এর এখানে জারণ সংখ্যা কত? সবাই জানি +5 হবে। অক্সিজেন জারণ সংখ্যা -2 হবে। এখানে অক্সিজেন জারণ সংখ্যা কত? 0 হবে। এখানে Cl এর জারণ সংখ্যা কত? -1 হবে। তাহলে Cl এর বেলায় কী হয়েছে দেখো একটু করে। Cl এর বেলায় Cl এর বেলায় জারণ সংখ্যাটা +5 থেকে, Cl এর বেলায় জারণ সংখ্যাটা +5 থেকে -1 হয়ে গেছে। আর অক্সিজেনের বেলায় জারণ সংখ্যা -2 থেকে 0 হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে একটু করে বলো তো? এখানে আমাদের +5 থেকে -1 হয়েছে। তাহলে +5 মানে কি? 5টা ইলেকট্রন অভাব ছিল, এখন একটা ইলেকট্রন উল্টা এক্সট্রা আছে, তার মানে সে 6টা ইলেকট্রনকে গ্রহণ করছে। তাহলে এই Cl এর মধ্যে কি করছে? এখানে Cl এর মধ্যে কিন্তু বিজারণ করছে। Cl কিন্তু বিজারণ করছে, কারণ তাহলে Cl কিসে 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। আর অন্যদিকে এখানে দেখো আগে ছিল 2টি ইলেকট্রনের আধিক্য, এখন কোনো ইলেকট্রন আধিক্য নাই, তার মানে 2টি ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এখানে কি করছে? এখানে জারণ করছে। এখানে জারণ করছে, তার মানে কারণ এখানে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে।
ছেড়ে দিয়েছে। তার মানে আমরা দেখতেছি যে তোমার এখানে কোনো কিন্তু জারক বিজারকের উপস্থিতি নাই। জারক বিজারকের উপস্থিতি না থাকলেও ওই মূল পদার্থটার একটা উপাদানের, খেয়াল করে দেখো, একটা উপাদানের এটা বিজারণ ঘটছে আর একটা উপাদানের জারণ ঘটছে। তাহলে এইভাবে নিজে নিজে জারণ বিজারণ ঘটাকে আমরা কি বলে থাকি? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি শত জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমাদের শত জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু আমাদের এখানে শেষ। তাহলে আমরা চলো নেক্সটে যাই। আসো, নেক্সটে যেটা আছে হচ্ছে আমাদের সামঞ্জস্যতা বিক্রিয়া। সামঞ্জস্যতা বিক্রিয়া থেকে যেটা হয় যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে থাকা ভিন্ন জারণ অবস্থার একটা নির্দিষ্ট মৌলের এমন একটি উৎপাদ উৎপন্ন হবে যার মধ্যে উভয় বিক্রিয়কের ওই নির্দিষ্ট মৌলটি জারণ বিজারণ বিক্রিয়ার ফলে মধ্যবর্তী কোনো জারণ অবস্থা লাভ করে, সেই জারণ বিজারণ বিক্রিয়াকে সামঞ্জস্যতা বিক্রিয়া বলে। ভাই কিছুই বুঝি নেই, চলো তোমাকে বুঝাই দিচ্ছি আমি। আসো, এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো জারক বিজারক ছিল না, এখানে একটা মূল পদার্থ ছিল। সেই মূল পদার্থের দুইটা এলিমেন্টের মধ্যে নিজেরা জারণ বিজারণ ঘটাই ফেলছে। আর এখানে যেটা হবে, এখানে দুইটা বিক্রিয়ক পদার্থ থাকবে, দুইটা বিক্রিয়ক পদার্থের মধ্যে একটা সেম কম্পোনেন্ট কমন থাকবে। যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে আসো, ধরো আমি এখানে নিলাম 2H2S প্লাস, এখানে আমি নিলাম SO2। তো এরা যখন পরস্পর বিক্রিয়া করে এখানে তৈরি করবে কি বলতো, 2H2O তৈরি করে আর 3S তৈরি করে। তাহলে খেয়াল করে দেখো, এখানে দুইটার মধ্যে সালফারটা হচ্ছে কমন। তো এই জায়গাটাতে সালফারের জারণ সংখ্যা কত? এই জায়গাটাতে সালফারের জারণ সংখ্যাটা কত? সালফারের জারণ সংখ্যা হচ্ছে তোমার -2, কারণ হাইড্রোজেন হচ্ছে 2, +1 করে +1 × 2, তাহলে এটা পুরো যোগ হচ্ছে 0 হবে, তাহলে এটা হবে -2। আর এই জায়গাটাতে সালফারের জারণ সংখ্যা কত? এই জায়গাটাতে সালফারের জারণ সংখ্যা কত? এই জায়গাটাতে সালফারের জারণ সংখ্যা হচ্ছে তোমার এখানে +4। সালফারের জারণ সংখ্যা কত? এখানে +4। বাট উৎপাদ যেটা, সেই উৎপাদের মধ্যে সালফারের জারণ সংখ্যা কত? তাহলে এই উৎপাদে সালফারের জারণ সংখ্যা কত? উৎপাদে কিন্তু সালফারের জারণ সংখ্যা, যেহেতু এটা যৌগ হিসেবে, মানে সেটা মৌলিক অণু হিসেবে আছে, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কিন্তু এখানে 0। তার মানে কি হইলো দেখো একটা জিনিস, এখানে ছিল -2, এখানে হচ্ছে 4। যে উৎপাদন উৎপন্ন হবে তার জারণ সংখ্যা হবে এই দুইটার মাঝামাঝি কিছু একটা, মানে -2, মানে বিক্রিয়ক ছিল একটাতে -2, একটাতে ছিল +4। তাহলে উৎপাদের জারণ সংখ্যা হবে, উৎপাদ যেটা আছে তার জারণ সংখ্যা হবে এই -2 আর 4 এর মাঝামাঝি কোন একটা ভ্যালু। তাহলে মাঝামাঝি একটা ভ্যালু তো 0 হইতে পারে, মাঝের একটা ভ্যালু। এটাই বলছে দেখো, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে থাকা ভিন্ন জারণ অবস্থার একটি নির্দিষ্ট মৌলের এমন উৎপাদ উৎপন্ন হবে যার মধ্যে উভয় বিক্রিয়কের ওই নির্দিষ্ট মৌলটি জারণ বিজারণ বিক্রিয়ার ফলে মধ্যবর্তী কোনো জারণ অবস্থা লাভ করে। তাহলে -2 আর 4 এর মধ্যবর্তী কোনো জারণ অবস্থা লাভ করবে। দেখো এটাই ইম্পর্টেন্ট কথা, যে মধ্যবর্তী কোনো জারণ অবস্থা লাভ করে সেই বিক্রিয়াকে আমরা সামঞ্জস্যতা বিক্রিয়া বলে থাকি। এটার আরও উদাহরণ দেওয়া যেতে পারে। তার আরেকটু উদাহরণ তোমাকে দিয়ে আসো, আমি এখানে আরেকটু উদাহরণ দিয়ে আসি এখানে, যে ভাই ধর এখানে আমি পটাশিয়াম ব্রোমেটকে নিলাম, KBr-O3 কে নিছি, প্লাস এখানে আমি 5 KBr কে নিছি, প্লাস এখানে আমি 6 HCl কে নিছি। তাহলে এখানে মধ্যে কমন কোনটা আছে বলো একটু করে? বিআর, এই জিনিসটা কমন, আবার পটাশিয়ামটাও কমন। বাট পটাশিয়ামের মধ্যে কিছু হয় না, বাট বিআর এর মধ্যে হয়। এখান থেকে কি উৎপন্ন হবে বলো একটু করে? এখান থেকে উৎপন্ন হবে 6 KCl, এখান থেকে উৎপন্ন হবে 6 KCl, প্লাস এখানে উৎপন্ন হবে তোমার 3Br2 তৈরি হবে একটা, আর প্লাস এখানে তৈরি হবে তোমার কাছে হচ্ছে 3H2O তৈরি হবে, 3H2O তৈরি হবে। তো এখানে খেয়াল করার যেটা বিষয় সেটা হচ্ছে এই জায়গাটাতে ব্রোমিনের জারণ সংখ্যা, এই জায়গাটাতে ব্রোমিনের জারণ সংখ্যা এটা এগুলো হচ্ছে তোমার +5। তুমি জারণ সংখ্যা যেভাবে হিসাব করে সেভাবে হিসাব করতে করিয়ে দেখি, এটা +5 আসবে। আর এই জায়গাটাতে ব্রোমিনের জারণ সংখ্যা কত? কোন জায়গাটাতে? এই জায়গাটাতে ব্রোমিনের জারণ সংখ্যা হচ্ছে তোমার -1। এই জায়গাটাতে কত? এই জায়গাটাতে হচ্ছে -1। তাহলে বিক্রিয়কের জারণ সংখ্যা কত? -1 আর +5। তাহলে উৎপাদের জারণ সংখ্যা কত হবে? এই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু। তুমি দেখবে এখানে তুমি যদি ব্রোমিনের জারণ সংখ্যা হিসাব করো, কোথায়? উৎপাদে গিয়ে ব্রোমিনের জারণ সংখ্যা হিসাব করো। Br2 যেহেতু একটা অণু হিসেবে আছে, তাহলে মৌলিক অণু, এদের জারণ সংখ্যা কত হয়ে থাকে? 0 হয়ে থাকে, যেটা -1 আর 5 এর মধ্যে হবে। দেখো এই যে 0 ভ্যালুটা তুমি সংখ্যা রেখা যদি টানো, তাহলে -1 আর 5 এর মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি বিক্রিয়া বলতো? সামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এখানে আসো অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া বলতে কি বোঝায়? যে বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায়, মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে, একটা একই পদার্থের পাশাপাশি জারণ হবে আর বিজারণ হবে, উভয়ই ঘটবে, তাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যে এই অসামঞ্জস্যতা বিক্রিয়া বা
ডিসপ্রপোর্শন বিক্রিয়া। তাহলে তিনটার মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে। আগে আমি বিক্রিয়াটা বুঝাই দিই, পরে আমি পার্থক্য বুঝাচ্ছি। তাহলে বলছে কি, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থের পাশাপাশি জারণ ও বিজারণ উভয়ই ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, প্রথমে একটা এক্সাম্পল ধরো, তুমি যদি এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে নাও, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে নাও, প্লাস এখানে তুমি যদি Cl2 কে নাও, তো এরপরে এটা কি রিয়াকশনে কি উৎপন্ন হবে, এখানে দেখো এখানে উৎপন্ন হবে তোমার কাছে NaCl তৈরি হবে, এখানে তৈরি হবে NaCl তৈরি হবে, প্লাস এখানে তোমার কাছে তৈরি হবে NaOCl তৈরি হবে, NaOCl তৈরি হবে, প্লাস এখানে তোমার কাছে তৈরি হবে হচ্ছে H2O তৈরি হবে। তাহলে খেয়াল করো, যদি চেষ্টা করে দেখো, এখানে যে Cl2টা আছে এই জায়গায় Cl এর জারণ সংখ্যা কত, এই জায়গায় যদি আমরা Cl এর জারণ সংখ্যা হিসাব করতে চাই, Cl এর জারণ সংখ্যা, তাহলে Clটা এখানে মৌলিক অণু হিসেবে আছে, তাহলে তার জারণ সংখ্যা হবে 0। বাট তুমি যদি এই জায়গায় যাও, NaCl এই জায়গায় যাও এবং Cl এর জারণ সংখ্যা জানতে চাও, তাহলে Cl এর জারণ সংখ্যা হবে তোমার কাছে এখানে -1 হবে, এখানে কত হবে তোমার কাছে -1 হবে। আর যদি তুমি এই জায়গায় গিয়ে Cl এর জারণ সংখ্যা জানতে চাও, কোন জায়গায় গিয়ে, এই জায়গাটাতে গিয়ে Cl এর জারণ সংখ্যা, Na হচ্ছে তোমার +1, অক্সিজেন হচ্ছে -2, তাহলে Clটা দেখবে তোমার কাছে এখানে +1 আসবে। হিসাব করে দেখিও Clটা তোমার কাছে কত আসবে, এখানে +1 আসবে জারণ সংখ্যার নিয়মে। তাহলে যেটা হচ্ছে ঘটনা দেখো, এখানে Cl এটা জারণ সংখ্যা এখানে 0, তো যে উৎপাদগুলো তৈরি হচ্ছে সেখানে একটাতে জারণ সংখ্যা -1 হচ্ছে। তাহলে এখানে এক জায়গায় কি হচ্ছে দেখো, একটা জিনিস, এখানে এক জায়গায় কি হচ্ছে, 0 থেকে -1 হচ্ছে। তো 0 মানে কোনো ইলেকট্রনের শর্টেজ বা মানে আধিক্য নেই, -1 মানে একটা ইলেকট্রন আধিক্য আছে, তার মানে এখানে একটা গ্রহণ করছে, তাহলে এখানে বিজারণ হয়েছে। আবার আরেক জায়গায় কি হচ্ছে, এখানে 0 থেকে +1 হচ্ছে, তার মানে ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখানে জারণ হচ্ছে। তার মানে আমার যখন Cl2টা এখান থেকে যখন এখানে কনভার্ট হচ্ছে তখন কিন্তু এখানে বিজারণ হয়েছে, আবার Cl2 যখন এখান থেকে যখন এখানে কনভার্ট হচ্ছে তখন কিন্তু এখানে জারণ হয়েছে। এই যে দেখো, আমার Cl2টা যখন এখান থেকে যখন কোথায় কনভার্ট হচ্ছে, এখান থেকে যখন হচ্ছে আমার কাছে এই জায়গায় কনভার্ট হচ্ছে, এই জায়গায় যখন আমার কাছে কনভার্ট হচ্ছে তখন কিন্তু আমার কি 0 থেকে -1, তার মানে এখানে কিন্তু আমার বিজারণ হয়েছে, এখানে আমার বিজারণ হয়েছে। আর অন্যদিকে আমি যদি এটাকে একটু নিচে নামাই দিয়ে আসো, জিনিসটাকে এখানে একটু করে ধরো যাক, এটা আমি -1টাকে এখানে দিচ্ছি, সমস্যা নেই, ওকে। আর আমার দেখো এই জায়গা থেকে যখন এখানে আমার কাছে এই জায়গায় যখন গেছে, তখন কিন্তু এখানে কিসে বলতো, এখানে কিন্তু তোমার হচ্ছে দেখো 0 থেকে +1 এসে 4 ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখানে কিন্তু জারণ হয়েছে। তাই এলিমেন্ট একটা বাট একই সাথে তার জারণ হয়েছে এবং বিজারণ হয়েছে, ঠিক আছে। সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি কাহিনীটা কি আসলে। তো এবার এদের মধ্যে যদি পার্থক্য দেখার চেষ্টা করি, যে তিনটা বিক্রিয়ার মধ্যে একটাতে যেটা হয়েছিল, একটা পুরো যৌগ ছিল, তার মধ্যে বিভিন্ন এলিমেন্টের জারণ বিজারণ হয়েছে। এই দেখো, এটার সাথে 1 নম্বরের সাথে 3 নম্বরের ডিফারেন্স কোথায়, এখানে একটা যৌগ থাকবে এবং একটা যৌগের ওই পার্টিকুলার একটা এলিমেন্টারি জারণ বিজারণ হবে, আর এখানে 2টা এলিমেন্টের জারণ বিজারণ হয়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি। আর এখানে যেটা হয়েছে, 2টা বিক্রিয়ক ছিল, তাদের মধ্যে একটা কমন একটা মৌল থাকতে হবে, বহুপদন থাকতে হবে, তাদের এখানে জারণ বিজারণ। আর তোমার এখানে যেটা হবে, যে এখানে যখন জারণ সংখ্যাটা মধ্যবর্তী কিছু একটা হবে, ওই যে এদের 2টার, ঠিক আছে। এসে সামঞ্জস্য ছিল। আর অসামঞ্জস্য হচ্ছে যে একটা এলিমেন্টারি একই সাথে জারণ হবে, একই সাথে বিজারণ হবে। ভাই এরকম উদাহরণ আরেকটা দেন তো, চলো তোমাকে দেওয়ার চেষ্টা করি। আসো, যে নিচে নামাই একটু করে, তো আমরা নেক্সট পৃষ্ঠে এরকম একটা উদাহরণ দিয়ে আসো, এটা একটা এক্সাম্পল দিয়ে আসো। আমরা এখানে ধরো আমার কাছে এখানে আছে K2MnO4 আছে, তো এখানের মধ্যে আমার সাথে ধরা যাক এখানে বিক্রিয়া করতেছে 2H2O, ঠিক আছে। আর এখানে 3 মোলকে দিছি, ওকে। তো এখান থেকে কি তৈরি করবে সে, ধরা যাক এখান থেকে তৈরি করবে সে হচ্ছে 2KMnO4 তৈরি করবে, 2KMnO4 তৈরি করবে, প্লাস তোমার এখানে ধরা যাক MnO2 তৈরি করবে, প্লাস ধরা যাক এখানে তোমার 4KOH তৈরি করবে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যৌগটাতে আমার Mn এর জারণ সংখ্যা এখানে কত, এখানে Mn এর জারণ সংখ্যা এখানে কত, সিস্টেমেটিক্যালি যদি বের করো দেখবে Mn এর জারণ সংখ্যা এখানে +6 আসবে, কারণ এটা +2, এটা -8, তো যোগ করলে এখানে +6 আসবে এটা। তাহলে এই জায়গায় আমার Mn এর জারণ সংখ্যা কত, এই জায়গাটাতে এটা দেখবে এখানে কত আসবে, এটা +7 আসবে। আমরা সবাই জানি Kmn এর উপরে কত থাকে, +7 থাকে। আর এই জায়গাটাতে আমার Kmn এর জারণ সংখ্যা কত, এখানে Mn এর জারণ সংখ্যা কত হবে বলো তো, এখানে MnO2 না, তাহলে এখানে হবে +4 হবে। এখানে কত হবে, এটা হবে তোমার কাছে এখানে +4 হবে। তাহলে দেখো
যখন তোমার +6 থেকে যখন +7 কনভার্ট হচ্ছে, অর্থাৎ +6 থেকে যখন তোমার কাছে এখানে +7 কনভার্ট হচ্ছে, তার মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এটা কিন্তু আমার কি করছে, এখানে জারণ করছে। আর +6 থেকে যখন তোমার কাছে এখানে +4 কনভার্ট হচ্ছে, এই কথার অর্থ কি, আগে 6টা ইলেকট্রন অভাব ছিল, এখন 4টে ইলেকট্রন অভাব, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে কিন্তু বিজারণ করছে। তাহলে একই এলিমেন্টের জারণ বিজারণ হচ্ছে। দেখো এই যে আমার তোমার এই শত জারণে যেটা হয়, একটা যৌগের 2টা ডিফারেন্ট এলিমেন্টের জারণ বিজারণ হয়, আর এখানে যেটা হয় অসামঞ্জস্যতে একই এলিমেন্টেরই জারণ বিজারণ হয়। ঠিক আছে, তাহলে আমার যেটা আছে ফার্স্ট অফ অল যে শত জারণ বিজারণ, সেখানে হচ্ছে যে 2টা ডিফারেন্ট এলিমেন্ট, আর অসামঞ্জস্যতে একই এলিমেন্ট। তাহলে এই জিনিসটা আমরা আশা করি ভুলবো না। তো এরই মাধ্যমে আমাদের লেকচার শেষ হচ্ছে। আমরা আগামী ক্লাসে বিয়ার ল্যাম্বার সূত্র থেকে শুরু করব। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।